আজকের ক্লাসটা হচ্ছে গতদিনের ক্লাসের কন্টিনিউয়েশন, অর্থাৎ গতকাল আমাদের ডাব্লিউবি সেটের যে এক্সাম হয়েছে তার প্রশ্নপত্র, ফিলোসফির প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। এবং সেখানে গতকাল আমরা 1 থেকে 41 অবধি প্রশ্নগুলো নিয়ে মোটামুটি আমরা ডিসকাস করেছি। দু একটা প্রশ্নতে আমরা আটকে গেছি, তার কারণ হচ্ছে সবই যে আমরা জানি এটা নয়। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। সুতরাং আজকে 42 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। বাকি সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আমি পুরোপুরিভাবে প্রশ্নগুলো দেখার সুযোগ পাইনি, এই জন্য হয়তো লজিকের প্রশ্নগুলো আজকে আমি বাদ রাখবো। আর আগামীকাল যখন পেপার 1-এর প্রশ্নপত্র নিয়ে আমাদের আলোচনা হবে, আগামীকাল আমরা লজিকের প্রশ্নগুলো এর মধ্যে ইনক্লুড করে নেব, আমরা আলোচনা করে নেব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি, একটুখানি আমাকে জানাবে? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আমি আজকে না 42 নাম্বার থেকে শুরু করছি, বাকি যা কুচকাজ বাকি আছে, হ্যাঁ ওটা আমরা দেখছি পরে, আবার হ্যাঁ পরে দেখছি। আমরা 42 নাম্বার থেকে শুরু করছি। সার্তের উপরে প্রশ্ন দিয়েছে, সার্থ গেভ হিজ নোশন অফ ব্যাড ফেথ। জাঁ পল সার্তের এটা ব্যাড ফেথের উপরে প্রশ্ন আছে, মিথ্যা বিশ্বাসের উপরে প্রশ্ন আছে। পুরো হয়তো প্রশ্নটাকে কোনো কোনো ক্ষেত্রে রিপিট করা, কোনো কোনো ক্ষেত্রে রিপিট করা পসিবল নাও হতে পারে। হ্যাঁ, এই জন্য আমি আনসারগুলো একটুখানি বলে বলে যাব। 42 নাম্বার যে প্রশ্ন, সার্থ গেভ হিজ নোশন অফ ব্যাড ফেথ ইন হিজ বিইং অ্যান্ড নাথিংনেস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অফ দিস নোশন। অর্থাৎ জাঁ পল সার্থ যে তার বিইং অ্যান্ড নাথিংনেস নামক গ্রন্থে যে ব্যাড ফেথের কথা বলেছেন, এক সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, সার্থ, জাপল সার্থ আর বিইং এবং নাথিংনেস নামক গ্রন্থে, হ্যাঁ, যে ব্যাড ফেথ নোশনের কথা বলেছেন, সেখানে তিনি কোনটাকে, সেই সেই যে কনসেপ্টটা রয়েছে বা সেই যে নোশনটা রয়েছে, তার মধ্যে কোনটা ট্রু নয়? এটার উত্তর কিন্তু 42 নাম্বারে এ হবে। এটার উত্তর 42 নাম্বারের এ হবে, তোমরা দেখে নাও। হ্যাঁ, সার্টের নোশন সম্পর্কে মিথ্যা বিশ্বাস, নিজেদের প্রতারিত করার স্বাভাবিক বৃত্তি, এই অবস্থায় আমরা বাস্তবে যা তা আমরা নই, এটা বিশ্বাস করার প্রবণতা হয়। আর 4 নাম্বার পয়েন্ট, এটি অপ্রামাণিক উপায়ে আমাদের কাজ করতে প্রবৃত্ত করে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ব্যাটফেথ সম্পর্কে, কিন্তু এখানে তোমাকে বলেছে হুইচ ইজ নট ট্রু অফ দিস নোশন। ব্যাটফেথ সম্পর্কে কোনটা সত্য নয়, সেটা হচ্ছে এইটা, যে এই মিথ্যা বিশ্বাসের অবস্থায় আমরা অপরের সম্পর্কে খারাপ কথা বিশ্বাস করি, এটা কিন্তু ব্যাটফেথের নোশন নয়। বাকি যে 3টে পয়েন্ট, বি, সি আর ডি, এই তিনটেই কিন্তু ব্যাটফেথ সম্পর্কে প্রকৃত ধারণা, যেটা বলা হয় মিথ্যা বিশ্বাস, নিজেকে প্রতারিত করে, আমরা যা নই তাকে বিশ্বাস করার প্রবণতা হয়, অপ্রামাণিক উপায়ে আমাদের কাজ করতে প্রবৃত্ত করে, এগুলো সবই ব্যাটফেথের নোশন সম্পর্কে বলা হয়। কিন্তু এ ইজ নট ট্রু অ্যাবাউট ব্যাটফেথ। কে করেছো 42-এর এ করেছো আনসার? আনসার কিন্তু হবে 42-এর এ। করতে পেরেছো তোমরা ব্যাটফেজ সম্পর্কে? ম্যাম, আমি এটাই করেছি। এরটাই করেছো? আফসানা বলছে, আফসানা এরটা করেছে, হয়তো অনেকটা না জেনে করেছে আমার যা মনে হয়, তবু আমি বলছি হ্যাঁ যে হ্যাঁ, আমিও হ্যাঁ, করেছি। ঠিক। ইন সাচ আ স্টেট, মানে উই বিলিভ ব্যাড থিংস অ্যাবাউট আদার্স, এটা ঠিক নয়। 42-এর এ হচ্ছে একদম কারেক্ট আনসার। হুম। 43 নাম্বার প্রশ্নটা আমি জানি যে একসাথে সবাই বলে উঠবে, এই আনসারটা সবাই জানে, যে হু হোল্ডস দ্যাট ইভেন প্রত্যক্ষ ইজ নট আ ভ্যালিড সোর্স অফ নলেজ। কারা কারা এটা বলে? চার্বাকরা তো এটা বলে যে প্রত্যক্ষ ইজ আ ভ্যালিড সোর্স অফ নলেজ, প্রত্যক্ষই একমাত্র যথার্থ জ্ঞান লাভের উপায়। কারা এটা বলেন, কে এটা বলেন যে প্রত্যক্ষও যথার্থ জ্ঞান লাভের উপায় নয়? নাগার্জুন, দিংনাগ, জয়রাশি ভট্ট আর গৌতম বুদ্ধ। কি বলবে? জয়রাশি ভট্ট। এক্স্যাক্টলি। এর উত্তর হবে 43-এর সি। বাকিরা কেন চুপ করে থাকলে, অবাক হয়ে গেলাম। উত্তর করতে পারোনি? হ্যাঁ ম্যাম, করেছি। সি হ্যাঁ, করেছি। ঠিক। সবাই রিপ্লাই করো, নাহলে আমি বুঝতে পারবো না। এটাই মানে করেছি অ্যান্সার, একদম জয়রাশি একদম ভট্টাই করেছি। 43-এর সি। 43-এর সি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু জয়রাশি ভট্ট। প্রত্যক্ষ ইজ নট আ ভ্যালিড সোর্স অফ নলেজ। 43-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 43-এর। 44-এর, হ্যাঁ,
এটা মনে হয় অনেকে, হ্যাঁ এটা পারবে তো, যারা জন রলস পড়েছো তাদের পারার কথা। আমি তো জন রলস পড়িয়েছিলাম, ঠিক আছে? তো হোয়াট অ্যাকর্ডিং টু জন রলস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ জাস্টিস। জন রলসের যে প্রিন্সিপাল অফ জাস্টিস, হ্যাঁ সেখানে তার বেসিক প্রিন্সিপাল কোনটা? এক দুই তিন চার, চারটে পয়েন্ট এখানে আছে। আমি ইলাবোরেটলি বলছি না কারণ আমি শেষ করতে পারবো না। বলো তো এই চারটে পয়েন্টের মধ্যে কোনটা আনসার হবে? ম্যাডাম ডিটটা ডি হবে। ডি হবে। D is the correct answer. The principles of liberty and equality must be honored in the society. এটাই হচ্ছে তোমার জন রলসের থিওরি অফ জাস্টিসের একটা মেইন প্রিন্সিপাল। দ্য প্রিন্সিপাল অফ লিবার্টি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি মাস্ট বি অনার্ড ইন দ্য সোসাইটি। সোসাইটিতে অবশ্যই হ্যাঁ যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা উচিত স্বাধীনতা এবং সমতার নীতির ভিত্তিতে। 44-এর ডি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। আমি ব্যাখ্যা করার এত সুযোগ পাচ্ছি না, তার কারণ হচ্ছে অনেকগুলো প্রশ্ন আলোচনা করতে হবে। 44-এর ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, দেখে নেবে। এটাও সবার পারার কথা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবার পারার কথা যারা ক্লাস করেছো। আইডেন্টিফাই দ্য ফিলোসফার হু ইজ আ ফেমাস লজিক্যাল পজিটিভিস্ট। কোন দার্শনিক যৌক্তিক প্রত্যক্ষবাদী তা নির্দেশ করুন। W.V.O. কোয়াইন, রুডolf কার্ন্যাপ, ডেভিড লুইস, আর ইমানুয়েল লেভিনাক্স। কে কে বলো? লজিক্যাল পজিটিভিস্ট। কার্নাপ। বি, কার্নাপ। এক্স্যাক্টলি বি কার্ন্যাপ হলেন লজিক্যাল পজিটিভিস্ট। 45-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, রুডলফ কার্ন্যাপ। ক্লিয়ার? 45-এর তাহলে কারেক্ট আনসার হলো হচ্ছে বি। 46, দেখার সুযোগই পাইনি আর এগুলো, আর কি সোজা দিয়েছিল। অনলি গ্রাজুয়েটস আর এলিজেবল টু সিট ফর দ্য সেট এক্সামিনেশন। তার মানে যারা সেট এক্সামিনেশনে বসতে পারে তারা সবাই গ্র্যাজুয়েট, ঠিক আছে? যারা সেট এক্সামিনেশনে বসতে পারে, অনলি থাকলে সাবজেক্ট প্রেডিকেট তার নিজের স্থান পরিবর্তন করে, মানে আমি দেখতে সুযোগই পাইনি, এটা দেখেই আমি এখানে বলছি, সাবজেক্ট প্রেডিকেট স্থান পরিবর্তন করে। তাহলে এখানে হবে যেসব প্রার্থী, হ্যাঁ মানে সকল প্রার্থী যারা সেট এক্সামিনেশনে বসতে পারে তারা সকলেই হলো গ্র্যাজুয়েট। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এ প্রপোজিশন হবে। হ্যাঁ, ই যদি হয় এলিজেবল আর জি যদি হয় গ্র্যাজুয়েট, তাহলে এটা হবে ই জি বার ইকুয়ালস টু 0। ই জি বার, জি নেই ই আছে এমন স্থানে শেড হবে। কোনটা হবে কারেক্ট আনসার বলো? করণী? কি হবে ম্যাম? হ্যাঁ, only graduates are eligible to sit for the set examination। যখনই লজিকে তুমি যখন বাক্য থেকে বচনে কনভার্ট করতে যাবে তখন কি হবে? বাক্য থেকে বচনে কনভার্ট করতে গেলে অনলি যদি আগে থাকে, হ্যাঁ সেটা কিন্তু উদ্দেশ্যটা স্থান পরিবর্তন করবে, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় স্থানে চলে যাবে, বিধেয় উদ্দেশ্য স্থানে চলে আসবে। তাই যদি হয় তাহলে এটা হবে যে সকল প্রার্থী যারা সেট এক্সামিনেশনে বসতে পারে হয় তারা গ্র্যাজুয়েট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এটা এ প্রপোজিশন হচ্ছে। এ প্রপোজিশনকে তোমার যদি ভেন ডায়াগ্রামে চিত্রায়িত করো তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে ই জি বার ইকুয়ালস টু 0। জি নেই ই আছে এমন স্থানে শেড হবে। তাহলে তো এটা রিপ্রেজেন্টই করছে এ কে। ভুল করে এসছো নাকি তোমরা? এমন চুপ করে আছো, ধরো আমি ভয় পেয়ে যাচ্ছি। করতে পারোনি হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এটা এটা করেছিলাম। এটা ভুল হয়েছে আমার। কেন? কি করেছো? ম্যাম এটা ডি করে দিয়েছি। না না, কখনোই না। কেমন করে ডি হবে? লজিকটা আবার ভালো করে করতে হবে। 46, 46-এর এ হচ্ছে কারেক্ট আনসার। 46-এর এ কারেক্ট আনসার। হ্যাঁ, ম্যাম যৌক্তিক প্রত্যক্ষবাদী একটু দেখান না ম্যাম, আমি ওটা যৌক্তিক মিস্টেক করে। প্রত্যক্ষবাদী রুডলফ কার্ন্যাপ। 45-এর বি, আচ্ছা আচ্ছা। 45-এর বি হচ্ছে কারেক্ট আনসার, রুডলফ কার্ন্যাপ। 46-এর এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, আমি একটা কাজ করব, কালকে এগুলো লজিক নিয়ে আলাদা আলোচনা করে দেবো, কারণ এগুলো আমাকে আমাকে নিজেকেও তো একবার দেখতে হবে, আমি তো দেখারই সুযোগ পাইনি। যদিও ভীষণ সোজা দিয়েছে, কি দিয়েছে এটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিম্বলাইজেশন অফ দ্য সেন্টেন্স? এভরিথিং মেড অফ আয়রন ইজ অ্যাট্রাক্টেড বাই অল ম্যাগনেট।
ঠিক আছে। আচ্ছা, আমি এগুলো এগুলো করতে আমার সময় লেগে যাবে, কারণ আমি দেখার সুযোগ পাইনি তো। আমি তোমাদের 50 অব্দি একটু ছেড়ে রাখছি। ভীষণ সোজা দিয়েছে, এইটুকু আমি তোমাদের বলছি। এটা কেউ করেছো 50 নাম্বারটা? ভ্যালিডিটি, 19 রুলসে ভ্যালিডিটি প্রুফ করার জন্য কোন কোন নিয়মকে পরপর পরপর করলে তুমি সিদ্ধান্তটা প্রুফ করতে পারবে? পারবে করতে? করেছো? ম্যাডাম 50-এর বিটটা হবে কি? দাঁড়াও দেখি। কনজাংশন, ইমপ্লিকেশন, দাঁড়াও। টি ইমপ্লাইজ ইউ, টি ইমপ্লাইজ ভি, কেমন করে হবে? কেমন করে তুমি আগে কনজাংশন করে আচ্ছা, হ্যাঁ, টি ইমপ্লাইজ ইউ, টি ইমপ্লাইজ ভি। না, হবে না তো, হবে না। আমি আমি এগুলো প্রথমে কালকে ক- করে করে বলে দেবো, ভুল হয়েছে, কনজাংশন প্রথমে হবে না ওটা। ম্যাম সি প্রথমে ডিস্ট করতে কনজাংশন হবে আগে। করলাম, প্রথমে কনজাংশন ডিস করলাম, কি করে তারপরে করবে? হ্যাঁ, না না, প্রথমে কনজাংশন বলতে টি ইমপ্লাইজ ইউ ডট টি ইমপ্লাইজ বি হ্যাঁ, টি হয়ে গেল। ইমপ্লাইজ ভি, তারপরে তারপর তারপরে ইমপ্লিকেশন করলাম, কেমন করে? ইমপ্লিকেশন করলে তারপরে ডিস্ট্রিবিউশন করলাম কমন নিয়ে, কমন নিয়ে তারপরে ইমপ্লিকেশন করে দিলাম। কমন নিয়ে হয়ে গেল না ডিস্ট্রিবিউশনের টি, নট টি ভেল, কেমন করে ডিস্ট্রিবিউশন করলে? ডিস্ট্রিবিউশন কি ইমপ্লাইজ এর নট উপরে টি, ডিস্ট্রিবিউশন হয়? নট টি ভেল ফার্স্ট ব্র্যাকেট ইউ ডট ভি, তারপরে টি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেট ইউ ডট ভি। হ্যাঁ, তুমি প্রথমে কনজাংশন, দাঁড়াও আমি তোমাকে হ্যাঁ বলছি। প্রথমে হচ্ছে কনজাংশন, হ্যাঁ, হ্যাঁ তারপরে হচ্ছে ইমপ্লিকেশন, তারপরে হ্যাঁ হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন, হ্যাঁ তারপরে আবার ইমপ্লিকেশন। বি ইজ দ্য কারেক্ট আনসার। একদম 50-এর বি হ্যাঁ ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ হচ্ছে, হ্যাঁ আমি এখানে করে বোঝাতে পারছি না, আমি তোমাকে তবুও বলছি। মনে করো টি ইমপ্লাইজ ইউ, টি ইমপ্লাইজ বি, তো প্রথমে কনজাংশন হুম করে নাও, মানে দুটো স্টেপকে। হ্যাঁ মানে এটা হবে হচ্ছে টি ইমপ্লাইজ ইউ ডট টি ইমপ্লাইজ হ্যাঁ ভি, এটা হলো। তারপরে এই দুটোকে একসাথে তুমি ইমপ্লিকেশন করো, মানে টি টি এর উপরে ইমপ্লিকেশন করো, মানে হচ্ছে কার্ল টি ভেল ইউ ডট কার্ল টি ভেল ভি। মনে করো এটা ইমপ্লিকেশন করলে দুটো একসাথে, দুটো একসাথে ইমপ্লিকেশন করার পর এটা ডিস্ট্রিবিউশন করলে উল্টো ডিস্ট্রিবিউশন, নেগেশন হ্যাঁ টি ভেল ইউ ডট ভি, উল্টো ডিস্ট করলে এটাই হয়। তারপরে হচ্ছে হুম টি ইমপ্লাইজ ইউ ডট ভি, এটাই হবে। তার মানে এটা 50 নম্বরে কারেক্ট আনসার বি। কনজাংশন, দেন ইমপ্লিকেশন, দেন ডিস্ট্রিবিউশন, দেন ইমপ্লিকেশন করলেই এর উত্তর একমাত্র বেরোবে। টি ইমপ্লাইজ ইউ ডট টি ইমপ্লাইজ ভি, দুটোকে একসাথে ইমপ্লাই করে দিলে নেগেশন টি ভেল ইউ ডট নেগেশন টি ভেল ভি। তারপরে এটাকে কমনলি তুমি যদি ডিস্ট্রিবিউশন করো, উল্টো ডিস্ট্রিবিউশন যদি করো, নেগেশন টি ভেল ইউ ডট ভি, টি ইমপ্লাইজ ইউ ডট ভি, এটাই হবে কারেক্ট মেথড। হুম 50-এর বি না- হচ্ছে তোমার কারেক্ট নাহলে আনসার। নাহলে ম্যাডাম ইমপ্লিকেশন না করলে ওইটা আসবে না না। কোনোদিন আসবে না। হুম, Implies- একদম হ্যাঁ ঠিক আছে। এই জন্য আমি আসলে দেখিনি তো, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, এইটা হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার। কিচ্ছু করার নেই। কে কে পারোনি হাত তোলো এখনই। কে কে পারোনি? রিম্পি পারোনি? হ্যাঁ ম্যাম, হয়নি হ্যাঁ, এটা। আচ্ছা, বাকি লজিক গুলো তো দেখতে হতো। আচ্ছা, আমি দেখে রাখিনি বলে আমার খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, কালকে আমরা আলোচনা করে নেবো লজিক গুলো, হ্যাঁ। আমি একটু দেখে রাখলে পরে আনসার গুলো আজকে বলে দেওয়া যেত। আচ্ছা, লাস্টে আমরা ট্রাই করছি লজিক, লাস্টে ট্রাই করছি। 51 নাম্বার, ইন হুইচ অফ দ্য ফলোইং সমাধি চিত্ত ইজ আইডেন্টিফাইড উইথ সাম সাবটেল অবজেক্ট? সবিচার, সবিতর্ক, সানন্দ অ্যান্ড শাসমিত, কোনটা করেছো বলো? শাসমিত সানন্দ। হবে ম্যাডাম, শাসমিত। সানন্দ হবে। কেন? না না, ম্যাম ডি হবে। শাসমিত তো সাবটেল, হ্যাঁ আধ্যাত্মিক সুলভ সূক্ষ্ম বিষয়ে আমার মন যখন কনসেন্ট্রেট করে, সাবটেল অবজেক্ট, তাহলে সানন্দ কেন হবে? এটা তো শাসমিত আনসার হবে। 51 ডি ইজ দ্য কারেক্ট আনসার, শাসমিত, নট সানন্দ। আধ্যাত্মিক স্থূল সানন্দটা বিষয় না স্থূল তো, বিষয়। সাবটেল মানেই সানন্দ, হচ্ছে সূক্ষ্ম বিষয়। হুম সাবটেল মানে সূক্ষ্ম বিষয়, তাহলে তো এটা শাসমিত হবে। কারণ সানন্দ হচ্ছে তোমার আধ্যাত্মিক স্থূল বিষয়ে মন কনসেন্ট্রেট করে। হ্যাঁ সানন্দ, সানন্দ হচ্ছে ম্যাডাম আধ্যাত্মিক স্থূল বিষয়ে। হুম। হ্যাঁ ও আর না আর ম্যাম, সাবটেল মানে ডি সূক্ষ্ম। করেছি, শাসমিদি করেছি আমি এটা। ডি ও যাক। করেছি। হ্যাঁ। আচ্ছা, ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম বাহ্য স্থূল বিষয় হচ্ছে সবিতর্ক, আর বাহ্য সূক্ষ্ম বিষয় সবিচার।
আর একদম সানন্দ হচ্ছে আধ্যাত্মিক স্থূল, আর সাস্মিত হচ্ছে আধ্যাত্মিক সূক্ষ্ম সূক্ষ্ম। বিষয়। ভেরি গুড, ভেরি গুড রোমা। তারপর 51 ডি হচ্ছে কারেক্ট আনসার, শাসমিত। হ্যাঁ, 52 নাম্বার, দ্য ডিবেট বিটুইন প্রমাণ ব্যবস্থা অ্যান্ড প্রমাণ সম্প্লব। হ্যাঁ, কোথায় তুমি পাও ন্যায় অ্যান্ড জৈন, বেদান্ত অ্যান্ড সাংখ্য, বৈশেষিক অ্যান্ড যোগা অ্যান্ড বৌদ্ধ? খুব ভালো প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। ম্যাডাম, দাও। ম্যাডাম এটা ডি হবে, ন্যায় আর বৌদ্ধ। হ্যাঁ, ভেরি গুড, ন্যায় আর বৌদ্ধ। আজকে কিন্তু রোমা খুব মানে ভালো আনসার করছে, ধরো। ন্যায় না অ্যান্ড ম্যাডাম, বৌদ্ধ। অনেক জানাশোনা ভুল হয়ে গেছে। জানাশোনা ভুল হয়ে গেছে। হ্যাঁ, আহ, মনটা খুব খারাপ হয়ে গেছে ওই জন্য। দ্য ডিবেট বিটুইন না, প্রমাণ এগুলো ঠিক ব্যবস্থা। করেছি, এগুলো ঠিক, ঠিকঠাক আছে। ঠিক। প্রমাণ ব্যবস্থা এবং প্রমাণ সম্প্লব বিষয়ে যাদের মধ্যে বিতর্ক আছে তারা হলেন ন্যায় অ্যান্ড বৌদ্ধ। এটার আনসার ন্যায় অ্যান্ড বৌদ্ধ হবে। 52, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 53, বলো। অপরের, আচ্ছা, ইন আ স্টেট অফ নেচার ইট ইজ রাইট ফর এভরি ম্যান টু সিজ অ্যানাদার ম্যানস রাইট অ্যান্ড অলসো টু কাউন্টার অ্যাপ্রোপ্রিয়েশন অফ হিজ ওন। ইট ইজ আ স্টেট অফ পারপেচুয়াল ওয়ার অফ অল এগেনস্ট অল। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার হেল্ডস দিস ভিউ? কি করেছো? ম্যাডাম এটা লক হবে। না, হবস। হবস। হ্যাঁ, বাকিরা কি হবসই করেছি, করেছো? হ্যাঁ হবসই ম্যাম, করেছি। হবসই করেছে এটা। হবস ইজ দ্য কারেক্ট আনসার। 53 ডি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার, এটা হবে হবস। আনসার মানে জাস্টিফিকেশন দেওয়ার এত সুযোগ পাচ্ছি না এখন। 54 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ডাজ স্পিনোজা নট সে অ্যাবাউট সাবস্টেন্স? হ্যাঁ, স্পিনোজার কোনটা দ্রব্য সম্পর্কীয় বক্তব্য নয়? চারটে অপশনের মধ্যে ভালো করে বোঝো। নট, নট সে অ্যাবাউট সাবস্টেন্স, সাবস্টেন্স সম্পর্কে ম্যাডাম তিনি 54 বলেন। সিটটা হবে, সি 54 ইজ দ্য সি। সি ইজ দ্য হ্যাঁ, কারেক্ট সি আনসার, হবে। মাইন্ড অ্যান্ড বডি আর সাবস্টেন্সেস। 54 সি ইজ দ্য কারেক্ট আনসার, মাইন্ড অ্যান্ড বডি আর সাবস্টেন্সেস। এটা স্পিনোজা কখনোই মন এবং দেহকে সাবস্টেন্স বলেননি। এইটা কারেক্ট আনসার, 54 সি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, আরগুলো সব বলেছে তো। ঠিক। 55 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? সবই নট বলেছে বেশিরভাগ উত্তরে, দেখো। ইজ হ্যাঁ, নট ট্রু অ্যাবাউট প্লেটোস থিওরি অফ সোল। প্লেটোর থিওরি অফ সোলে কোনটা ঠিক নয়, কোনটা ঠিক সেটা বলেনি। হ্যাঁ, না, প্লেটো বিলিভস ইন দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, 1 নম্বর পয়েন্ট। ঠিক, এটা ঠিক আছে। ইমর্টালিটি অফ দ্য সোলের কথা বলেছে। হিউম্যান সোল হ্যাঁ, ইজ আ পার্ট অফ পিওর রিজন, বি হলো। এটাও বলেছে। হ্যাঁ, সোলস ইউনিয়ন উইথ দ্য বডি ইজ অ্যান ইম্পিডিমেন্ট টু ইটস ইন্টালেকচুয়াল অ্যাসপিরেশন, এটা তো বলেনি। 55 নম্বরের, আচ্ছা দাঁড়াও, এটা এটা দ্য নোশন অফ সোল। ডিটা হবে ম্যাডাম। না, এটা ডি আনসার হবে। ডি ইজ দ্য কারেক্ট হ্যাঁ, আনসার। দ্য নোশন সিটা অফ বলেছে তো। সোল ইজ অ্যান ইলিউশন, এইটা হবে। ডি ডি। 55 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার, দ্য নোশন অফ সোল ইজ অ্যান ইলিউশন। আত্মা বিষয়ক ধারণা একটি ভ্রান্তি, এটা কোনো দিন প্লেটো বলেননি, কোনো দিন না। ইট ইজ নট ট্রু অ্যাবাউট প্লেটোস থিওরি অফ সোল। 55 ডি হচ্ছে কারেক্ট আনসার। 56 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট জন লকস ভিউ? কোনটা জন লকের মত নয়? দ্য টু সোর্সেস অফ আওয়ার আইডিয়াস আর সেন্সেশন রিফ্লেকশন, এটা জন লকের মত। আওয়ার মাইন্ড রিসিভ সিম্পল আইডিয়াস, ইট ইউজেস ইটস পাওয়ার টু মেক কমপ্লেক্স আইডিয়া, এটাও জন লকেরই মত। সি নাম্বার, অবজেক্টস ক্যান প্রডিউস সার্টেন আইডিয়াস ইন আস হুইচ আর কোয়ালিটিস, এটাও জন লকের মত। নো কোয়ালিটিস বিলং টু অবজেক্ট, বলো কোনটা কারেক্ট আনসার হবে? 56। ডিটা হবে ম্যাডাম, ডি হবে। ডিটা। ডি ইজ দ্য কারেক্ট হলো আনসার। ডি। এটা ভুল কথা। অবজেক্টের মধ্যে তো প্রাইমারি কোয়ালিটি গুলো থাকে, প্রাইমারি ওটা তো কোয়ালিটি গুলোকে তো অবজেক্ট থেকে কখনো পৃথক করাই যায় না। এবং এই নিয়ে তো একটা প্রশ্ন গতদিনের ক্লাসেই আলোচনা করেছি, তোমাদের ছিল প্রাইমারি কোয়ালিটি ইনডিস্টিংগুইশেবল ফ্রম মেটেরিয়াল অবজেক্ট। সো নো কোয়ালিটিস বিলং টু অবজেক্ট, এটা জন লক কোনোদিনই বলেননি। ঠিক আছে, 56 ডি হচ্ছে কারেক্ট আনসার। 57 নাম্বার, Kant's analytic synthetic judgments distinction first encountered a tough challenge in the writing of which of the following philosophers? 57 নাম্বার, কি আনসার করেছো ম্যাডাম তুমি? 57, হ্যাঁ। এটা ডি হবে। ও, ডি, কোয়াইন। হ্যাঁ। হ্যাঁ, Quine is the correct answer. W.V.O. Quine. Quine is the correct answer. 57 ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, W.V.O. Quine.
অর্থবাদ বাক্যকে বিধিবাক্য হিসাবে গণ্য করা হয় কেন? এটি এক প্রকার সদর্থক নির্দেশনা রয়েছে, এটি বিধি ও নিষেধের পরিপূরক, এটা ধর্মের উৎস, এটি এক প্রকার বৈদিক বাক্য। ইট হ্যাজ আ পজিটিভ কমান্ড, ইট ইজ কমপ্লিমেন্টারি টু বিধি অ্যান্ড নিষেধ, ইট ইজ দ্য সোর্স অফ ধর্মা, ইট রেফার্স টু ওয়ান কাইন্ড অফ ভেদিক সেন্টেন্স। 58 ডি নাম্বারের ডি উত্তর কি করেছো? ডি করেছি। বি। বাকিরা? তারপরে আমি উত্তরটা বলছি। ম্যাম সি ম্যাডাম এটা ম্যাম বিটাই, ডি বি হবে। ডি হবে। কি হবে? ডি ম্যাম, ডি না বি, বি। আমি না, ডি বি করেছি। হবে, বি হবে। বি। ডি ম্যাম, আমি ডি করেছি। ডি। বি ইজ দ্য কারেক্ট আনসার, ইট ইজ কমপ্লিমেন্টারি টু বিধি আর নিষেধ। বাকিরা কি করেছো? এটা বি করেছো কেউ? হ্যাঁ ম্যাম বি করেছি। ইট ইজ কমপ্লিমেন্টারি টু বিধি আর নিষেধ, এটা বিধি আর নিষেধের পরিপূরক। অর্থবাদ বাক্য বিধি বাক্য হিসাবে গণ্য করা হয় যেহেতু এটা বিধি ও নিষেধের পরিপূরক। কিছুদিন আগে মনে আছে আমি তোমাদের বিধি আর নিষেধ পড়াচ্ছিলাম কোনো একটা ক্লাসে, মীমাংসা দর্শন যখন পড়িয়েছি, আমার মনে পড়ছে তখন আমি এটা পড়িয়েছি তোমাদের, একবার দেখে নিও। ম্যাডাম হ্যাঁ। এটা হচ্ছে অর্থবাদকে বিধি বাক্য আছে না, বিধি আর নিষেধ দুই ভাগে ভাগ করা যায় অর্থবাদকে। হুম। 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 এটা বিধি আর নিষেধের পরিপূরক, এটাই আনসার হবে। হ্যাঁ। 58 বি ইজ দ্য কারেক্ট আনসার। 59 assertion reasoning. The Shankho theory of causation means a real transformation of the material cause into effect. It logically leads to the concept of evolution. The second type of ultimate reality admitted by the Shankho is the self. 59 কি করেছো এটা? 59 59 বি হবে ম্যাডাম, হ্যাঁ, 59 বি, 59 বি ইজ হবে। ফলস। বি হবে ম্যাম, বি করেছি। A is false, R is true, and R is not the correct explanation of A. এটা মানে সাংখ্য কার্যকারণ তত্ত্ব অনুসারে কার্য তার উপাদানকরণের প্রকৃত পরিণাম, এটি যৌক্তিকভাবে পরিণাম প্রক্রিয়াকে সূচিত করে। এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে। ম্যাম ডিটাও তো ঠিক আছে, সাংখ্য দর্শনের দ্বিতীয় যে চরম তত্ত্ব সেটা পুরুষ, হ্যাঁ, আরটাও তো। দুটোই ঠিক, কিন্তু একটা অপরটার এ নয়, তাহলে ডি হবে তো উত্তর। এক্সপ্লানেশন নয়। সঠিক হ্যাঁ ব্যাখ্যা নেই। ডি হবে, এ আর বি উভয়ই সত্য, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। ও বি হবে তাহলে। হ্যাঁ, কিন্তু অপশন গুলো ভুলভাল আছে মনে হয়। আমারও মনে হচ্ছে, কিন্তু সাংখ্য কার্যকারণ তত্ত্ব অনুযায়ী কার্য তার উপাদান কারণে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। হুম। এই প্রচ্ছন্ন কারণ থেকে কার্য নির্গত হয়। হ্যাঁ, এটা তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু এখানে মনে হচ্ছে যে এখানে হওয়া উচিত ছিল। দুটোই সত্য, কিন্তু একটা অপরটার ব্যাখ্যা নয়। তাহলে তাহলে তো এটা হওয়া উচিত ছিল বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এটা বলা উচিত ছিল। আমি ডি করেছি, হুম। বি কিন্তু সাংখ্য করি। থিওরি অফ পজিশন তো রিয়াল ট্রান্সফরমেশনই তো হয়, কারণ ডিটাই হবে মনে হচ্ছে, আমি কিন্তু করতে ভুলে গেছি। ডিটাই হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটা এটা হুম। নয়, ডিটা হবে মনে হচ্ছে। ডি। হুম। ডি। উভয় সত্য, ব্যাখ্যার কথাটাই আমি যাইনি। হ্যাঁ, ব্যাখ্যার কথাটা যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে এটা ডি আনসারই হবে। 59 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কি করেছো? হুইচ অ্যামং অফ দ্য ফলোইং ইজ দ্য কজ অফ দ্য ম্যাগনিটিউড, পরিমাণ অফ ত্রসরেণু? ত্রসরেণুর পরিমাণ, হ্যাঁ, কার দ্বারা নির্ধারিত হয়? দনুকের সংখ্যা। একদম, হ্যাঁ নাম্বার অফ দোলকের। দনুকস। হ্যাঁ, নাম্বার অফ দনুকস, এটা কিন্তু নাম্বার অফ দ্য পরমাণু দিয়ে হয় না, নাম্বার অফ দ্য দনুকস দিয়ে হয়, তাই না? এটা কিন্তু আনসার, এটা অনেকে ভুল করবে, নাম্বার অফ দ্য পরমাণু করবে, তা কিন্তু হবে না, এটা নাম্বার অফ দ্য দনুকস হবে। দনুকসের পরমাণু দিয়ে ত্রসরেণু নির্ধারিত হয়। হুম। বা 60-এর কিন্তু তোমার বি হচ্ছে কারেক্ট আনসার। 60-এর বি হচ্ছে কারেক্ট আনসার। এটা কি করেছো? 61 নাম্বারটা, দ্য কন্টেন্ট অফ ইলিউশনারি কগনিশন ইজ অনলি রিয়াল। না, ইলিউশনারি কগনিশনের যে কন্টেন্টটা সেটা রিয়াল হয় বা সেটা সৎ হয়। হ্যাঁ, আমার এখন আর মনে পড়ছে না, এটা আমি দেখার সুযোগই পাইনি। দিস ভিউ ইজ অ্যাডভোকেটেড বাই যোগাচার স্কুল। দ্বৈত হ্যাঁ। হবে হচ্ছে। আমার ম্যাম যদিও বি। এটা ঠিক আছে, এটা বিশিষ্ট দ্বৈতবাদ হবে। রামানুজ স্বীকার করেছে সৎ খ্যাতিবাদ। সৎখ্যাতিবাদ,
এই অনুযায়ী তো ঠিকই বলছো, সৎখ্যাতিবাদ তো রামানুজই স্বীকার করেছে। আর আমি পড়েও সাংখ্যদের ছিলাম। বিফোর সাংখ্য যারা, তারা কিন্তু সৎখ্যাতি বলছে, কিন্তু তারপরে ল্যাটার সাংখ্যরা সদসৎ খ্যাতিবাদ স্বীকার করছে। একদম, তারা এবার কিন্তু সৎখ্যাতিবাদ স্বীকার করেছে। ল্যাটারটা স্বীকার করছে, কিন্তু আমি এটা ভুল করে এসেছি, কিন্তু উত্তরটা হবে বিশিষ্টাদ্বৈতবাদ। এটা আম- ম্যাম বিশিষ্টাদ্বৈতবাদ আমি হবে। এটাই করেছি, বিশিষ্টাদ্বৈত। বিশিষ্টাদ্বৈতবাদ, কারণ এরা হুম। সৎকার্যবাদী, মানে সৎখ্যাতিবাদী। সৎকার্য না, সৎখ্যাতিবাদী এরা। ঠিক আছে, এটা 61 কিন্তু তোমার বি হবে, বিশিষ্টাদ্বৈতবাদ। এটা 61টা। হ্যাঁ, সৎখ্যাতিবাদী যারা। 62, অ্যাকর্ডিং টু দ্য নোয়াইক্স, পদশক্তি ইজ an additional পদার্থ, an eternal পদার্থ, a relation between two পদার্থs, a relation between an বি হবে, ডি আনসার হবে। ডি হবে এটা। D হ্যাঁ, is the ডি correct হবে। একই answer. হবে। D is the correct answer. A relation between a pod and পদার্থ। আমার কি কথাটা তোমাদের কেটে যাচ্ছে? না ম্যাম, হ্যাঁ ম্যাম, শুনতে মাঝে 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 কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কিছু একটু নেটওয়ার্কের অসুবিধা হয়েছিল। আর রিলেশন বিটুইন আ পদ অ্যান্ড পদার্থ হুইচ স্ট্যান্ডস ফর ইট। 62 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। 62 ডি। 63 কি করেছো আনসার? 63 এ, এবিসিডি চারটে এ অপশনের মধ্যে করেছি, এ পর পর 1 2 3 4। যা আছে সেটা ঠিকই আছে। হ্যাঁ। সাংখ্য, তত্ত্বার্থ সূত্র, 3 বৌদ্ধ, তত্ত্ব সংগ্রহ, তত্ত্বদীপিকা, 1 2 3 4, দীপিকা, তত্ত্বার্থ সূত্র, 1 2 3 4 পর পর করেছো তো? হ্যাঁ, এ নাম্বারটা 1 2 3 4। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। হ্যাঁ, একদম একদম, একটা 1 2 3 4 এ নাম্বারটা। 63। 64, এটা কি করেছো? এটা আমি পূর্ব মীমাংসা পড়ার সময় পড়িয়েছি। উপমান প্রমাণ, মানে which of the following is a necessary for the knowledge derived from উপমান প্রমাণ according to পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসাদের উপমান প্রমাণের যেটা সংজ্ঞা, সেটা ন্যায় দর্শনের থেকে একটুখানি আলাদা। উপমান প্রমাণের সংজ্ঞা মীমাংসা দর্শনে পড়িয়েছি। বলো তো, এ বি সি ডি এই চারটে অপশনের মধ্যে দুটো অপশনের মধ্যে হবে, সেটা হচ্ছে সি আর ডি এর মধ্যে। কোনটা? ম্যাম, ডি হবে। ডি হবে? আর একবার দেখে নিও তো যে প্রত্যক্ষলব্ধ ম্যাম, বিষয়ের এটা আমি সঙ্গে দেখেছি, স্মৃতির। হ্যাঁ, আমি কি দেখেছি করেছি? এটা আমি। ম্যাডাম, সি এর কথাটা তো ন্যায় দর্শনে বলা হয়েছে, আর ডি এর কথাটা মীমাংসা। ডি এর কথাটা মীমাংসা দর্শনে বলা হয়েছে। মানে প্রত্যক্ষলব্ধ বিষয়ের সঙ্গে স্মৃতির প্রাপ্ত বিষয়ের সাদৃশ্য, আর স্মৃতির দ্বারা প্রাপ্ত বিষয়ের সাদৃশ্যের সঙ্গে প্রত্যক্ষলব্ধ বিষয়ের সাদৃশ্য। দ্য মেয়ে সিমিলার। আর কোন বইতে ভালো আছে? এটা উপমান। লাইনটা তুলে লেখা আছে সিডি শর্মার বইতে, আচ্ছা আচ্ছা। উপমীমাংসাতে এটা লেখা আছে, এই লাইনটা তুলে উপমানের মধ্যে। আমি বললাম যে আমি দেখিনি বলে আমি মনে করতে পারছি না, এই জন্য সেজন্য জিজ্ঞাসা হ্যাঁ। করছি। হ্যাঁ ম্যাম, সিডি আমার বইতেই আছে, এটা একদম লাইন তুলেই একদম দিয়েছে এটা। লাইন তুলে কথাটা লেখা আছে। ডি আনসার তো রিম্পি, ডি করেছো তো? হ্যাঁ ম্যাম, ডি করেছি। স্মৃতির দ্বারা প্রাপ্ত বিষয়ের সঙ্গে ন্যায়ের সাথে মীমাংসার পার্থক্য আছে, এইভাবে আমি আলোচনা করেছিলাম মীমাংসার ওই ক্লাসটায়। স্মৃতির দ্বারা প্রাপ্ত বিষয়ের সঙ্গে প্রত্যক্ষলব্ধ বিষয়ের সাদৃশ্য। ডি। 54 ডি হচ্ছে, 64 ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এটা আমি আলোচনা করেছি, আমার মনে আছে এখনো স্পষ্ট। অনেকের মধ্যে তখন ডাউট হচ্ছিল পড়ানোর সময় যে ম্যাম কি বলছেন। আমি বলেছিলাম এটাই উত্তর। পূর্ব মীমাংসার তোমার উপমানের সংজ্ঞাটাই আলাদা ন্যায়ের সাথে। 64 ডি হচ্ছে কারেক্ট আনসার। প্রমাণানুপত্তির ক্ষেত্রে কোন বাক্যটি যথার্থ? এবিসিডির মধ্যে কোনটা? ম্যাডাম, এটা হচ্ছে সিটটা হবে না? না, ম্যাম ওই 7টা অনুপপত্তি স্বীকার করেছে, তার মধ্যে একটা প্রমাণানুপত্তি, মানে আমি এটা ভুল করে এসেছি, কিন্তু পরে এটা দেখলাম এই রামানুজের ওই মায়াবাদের ওই জায়গাটায়, তার মধ্যে হ্যাঁ। একটা না, হচ্ছে প্রমাণানুপত্তির মানে কি এটাই নয় কি যে প্রমাণ কখনো প্রমাণের দ্বারা সিদ্ধ হতে পারে আমি না? ওটাই করে এসেছি ম্যাম, আমি শঙ্করের ওটাই করে এসেছি। কিন্তু তারপরে বইতে দেখেছি যে বিশিষ্টাদ্বৈতবাদের ওইখানে যে মায়াবাদকে মানে করছে, ওখানে 7টা প্রমাণের কথার মধ্যে প্রমাণানুপত্তি দেওয়া আছে। তো হুম। হ্যাঁ, সেই ক্ষেত্রে সিটা ভাবছিলাম আর কি। আমিও সিটা ওটাই ভাবছিলে ভাবছিলাম। অবিদ্যা বিষয়ক জ্ঞানের কোনো প্রমাণ নেই? হ্যাঁ, যেহেতু ওখানে হুম। প্রমাণানুপত্তি বলে একটা বিষয় পেয়েছি, কিন্তু আমি পরীক্ষায় করে এসেছি বি, আমি ঠিক আমার তো করিনি। আমার তো মনে হচ্ছে আনসার হবে বি। প্রমাণ কখনো প্রমাণের দ্বারা সিদ্ধ হতে পারে না।
প্রমাণ স্বয়ং প্রমাণের দ্বারা সিদ্ধ হতে পারে না। বাকিরা কি করেছো, বাকিরা একটুখানি বলবে? বি। সি। এটা কিন্তু কারেক্ট আনসার হওয়া উচিত। প্রমাণও ইটসেলফ ক্যান নট বি প্রুভড। Pramananuppatti is a concept of Indian epistemology that refers to an idea that a means of knowledge cannot be proven or established through another means of knowledge. এটাই কিন্তু তাই। প্রমাণও ইজ আ সেলফ এভিডেন্ট, ডাজ নট রিকোয়ার এক্সটার্নাল ভ্যালিডিটেশন। তার কখনো প্রমাণের, কখনো যথার্থ প্রমাণের কখনো অন্যর দ্বারা ভ্যালিডিটেট করার তাকে প্রয়োজনই পড়ে না, কারণ সে হচ্ছে সেলফ এভিডেন্ট, সে হচ্ছে নিজেই যতসিদ্ধ। প্রমাণও ইজ আ সেলফ এভিডেন্ট অ্যান্ড ইট ডাজ নট রিকোয়ার এক্সটার্নাল ভ্যালিডিটেশন। তাকে এক্সটার্নালি কোনো জিনিসের দ্বারা তার ভ্যালিডিটিকে প্রুভ করার কোনো প্রয়োজনই হয় না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রমাণানুপত্তি। প্রমাণানুপত্তি কিন্তু এর উত্তর এগুলো হবে না। প্রমাণও ইটসেলফ ক্যান নট বি প্রুভড। 65 বি হচ্ছে তোমার বি কারেক্ট আনসার। করেছি, পরীক্ষায় আমি বি করেছি, কিন্তু সিটা ওই এতে দেখছিলাম, ওই বিশিষ্টাদ্বৈতর ওইখানটায়। প্রমাণানুপত্তির কনসেপ্টটাই তাই। শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে যে 7টা আপত্তি হ্যাঁ, আছে, সেই 7টা আপত্তির মধ্যে এই একটা আপত্তি, এই সেটা একটা আপত্তি, হ্যাঁ ওইখানটা দেখে আমি ভাবছি যে তাহলে মনে হয় আমি ভুল করেছি। ওই না, 7টা তারপরে তারপরে ওই এখানে বিশিষ্টাদ্বৈত কনসেপ্ট তিরোধান আসেনি, এখানে অনুপপত্তি, প্রমাণানুপত্তির আপ্যায়ন মানে জানতে অনুপত্তি। চেয়েছে। এখানে প্রমাণানুপত্তির মানে জানতে চেয়েছে, প্রমাণ ইটসেলফ ক্যান নট বি প্রুভড। 65 বি হচ্ছে, আই থিঙ্ক সো, এটা কারেক্ট আনসার। তোমরা আরেকবার চেক করে দেখে নিও, কালকে আলোচনা করবো। নিচের কোনগুলি অদ্বৈত বেদান্তর মতানুসারে ষঠ সম্পত্তির অন্তর্ভুক্ত নয়? শ্রদ্ধা, বৈরাগ্য, উপরতি আর সমাধান। কি করেছো? আমিও এটা কখনো পড়াইনি। আই থিঙ্ক সো এটা শ্রদ্ধা। কি করেছো এটা? ম্যাম এটা সমাধান। তো জানা নেই, আমি তো সি করে এসেছি। এটা মনে হয় শ্রদ্ধা আনসার হবে। ম্যাম বুঝ- ষট সম্পত্তিতে তো সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান শ্রদ্ধা এই 6টা থাকে। বৈরাগ্য আরেকবার তো বলো কি কি থাকে, দাঁড়াও আমি তোমাকে বলছি ষঠ সম্পত্তি কি কি, আমি তোমাকে আরেকবার বলছি, দাঁড়াও দাঁড়াও ম্যাম এটা কি বৈরাগ্য হবে? দাঁড়াও, আরেকবার দেখে নিচ্ছি। আমি আমি ভুল বলছি নাকি, আমি দেখে নিচ্ছি, এটা আমি পড়াইনি তো। দাঁড়াও, ষঠ সম্পত্তি গেল কোথায়? ষঠ সম্পত্তি সমদম, হ্যাঁ কি কি বলো, ষঠ সম্পত্তির অন্তর্গত কি কি বললে? অর্পিতা বলো একবার। আহ সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা। দাঁড়াও, সমাদ সংগ্রাম, উপরতি, তিতিক্ষা, বৈরাগ্য নেই তার মধ্যে? না ম্যাম বৈরাগ্য নেই। তাহলে বৈরাগ্য হবে। সাম দাম, আহ, এটা তাহলে বৈরাগ্য হবে। এই তো 6 কোয়ালিটিস। আমি একটা জিনিস খুঁজছি, আমি নিজে এটা বের করে রেখেছিলাম উত্তরটা তোমাদের বলবো বলে। আরে তাহলে এটা বৈরাগ্যই হবে। এটাও আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল, এই জন্য বলাটা খুব দুষ্কর। এটা তাহলে তাই, হ্যাঁ এই তো সাম দাম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা আর হচ্ছে সমাধান। তার মানে এটা হবে হচ্ছে তোমার বৈরাগ্য। 66 এর বি হচ্ছে কারেক্ট আনসার, বৈরাগ্য। বোঝা গেল? এর এর হচ্ছে তোমার ষঠ সম্পত্তি হচ্ছে তোমার সাম দাম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা আর সমাধান। হুম, তাহলে এটা 66 এর বি হচ্ছে কারেক্ট আনসার, বৈরাগ্য। 67 সবার পারার কথা, ন্যায় দর্শনে কোনটা বিরুদ্ধ হেত্যাভাসের মধ্যে পড়ে? বলো। ম্যাম এ। এ এ। এ ইজ শব্দ দ্য কারেক্ট নিত্য। আনসার। সাউন্ড ইজ ইটার্নাল বিকজ ইট ইজ প্রডিউসড। এটা এ হচ্ছে কারেক্ট আনসার। এটা নিয়ে আর নতুন করে বলছি না। নাও 68 বলো। 68 তোমাকে এখানে বলছে যে হু সেজ দ্য বেদান্ত টিচেস ম্যান টু হ্যাভ ফেথ ইন দেমসেলস ফার্স্ট? এ 68। হ্যাঁ, ম্যাম, এ স্বামী বিবেকানন্দ। very good. Swami Vivekananda is the correct answer. Swami Vivekananda says the Vedanta teaches man to have faith in themselves first. 68 এ হচ্ছে কারেক্ট আনসার।
69, এটাও খুব সোজা, আমি যেহেতু পড়িয়েছি এটা সবার পারার কথা। হু অ্যামং দ্য ফলোইং ডিড নট ওয়ার্ক ফর দ্য আপলিফমেন্ট অফ দ্য স্ট্যাটাস অফ উইমেন সোশ্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি? জ্যোতিবা ফুলে, ডক্টর বি আর আম্বেদকর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকৃষ্ণন, কোনটা হবে? ম্যাম ডি, রাধাকৃষ্ণন। হ্যাঁ, ডি রাধাকৃষ্ণন, তিনি কখনোই হচ্ছে করেননি। দাঁড়াও তো, আমার আবার এটা কি বলেছে, এটা এটা বন্ধ হয়ে গেছে, দাও তো, এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখো এটা, তাহলে 69-এর ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, রাধাকৃষ্ণন। ক্লিয়ার? 70 নাম্বার, ইস, পড়াতে পড়াতে এটা শেষ হলো না, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। তাই তো পড়াচ্ছিলাম নাকি? না, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য আমি পড়াইনি এখনো। হোয়াট কেসি ডাজ, ভট্টাচার্য পড়াচ্ছিলেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াট ডাজ কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মিন হোয়েন হি স্পিক্স অফ স্বরাজ ইন আইডিয়াস? তিনি কি বলতে চেয়েছেন স্বরাজ সম্পর্কে? এটার উত্তর অল অফ দ্য অ্যাবাভ হবে। হ্যাঁ, অল অফ করেছি। দ্য নিজেকে নিজেকে রাজনৈতিক আধিপত্য থেকে মুক্ত করা, নিজেকে সাংস্কৃতিক বশ্যতা থেকে মুক্ত করা, নিজেকে কুসংস্কারের জাল থেকে মুক্ত করা। 70-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, স্বরাজ ইন আইডিয়াস অ্যাকর্ডিং টু কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, কেসি ভট্টাচার্য। 70-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 71 নাম্বার, ওয়ান কাস্ট, ওয়ান রিলিজিয়ন, ওয়ান গড ফর ওয়ান ম্যান ইজ দ্য টিচিং অফ শ্রী নারায়ণ গুরু, ডক্টর বি আর আম্বেদকর, এম এন রয়, জ্যোতিবা ফুলে। কি করেছো? ম্যাম নারায়ণ নারায়ণ। গুরু। নারায়ণ গুরু। 71-এর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, শ্রী নারায়ণ গুরু। 71-এর এ। 72, অ্যাকর্ডিং টু কৃষ্ণমূর্তি, revolution in the physique of an individual requires holistic transformation from within the self. এটা হচ্ছে কারেক্ট আনসার। করেছো কি? 72-এর এ হচ্ছে কোন? কারেক্ট আনসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি হ্যাঁ ম্যাডাম। ম্যাম, এটাই হ্যাঁ করেছি। হ্যাঁ, হোলিস্টিক ট্রান্সফরমেশন ফ্রম উইদিন দ্য সেলফ, অনলি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এটা না, রিলিজিয়াস প্র্যাকটিসেস কোনোদিন না, অনলি কালচারাল ডেভেলপমেন্ট এটাও না। চারটের মধ্যে থেকে যথেষ্ট যারা পড়েও জানি তারাও আনসারটা করতে পারবে, হোলিস্টিক ট্রান্সফরমেশন ফ্রম উইদিন দ্য সেলফ। 72-এর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 73, দণ্ডনীতি, এত পড়িয়েছি তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থটে, দণ্ডনীতি পড়িয়ে গেছি। হোয়াট ইজ দণ্ডনীতি ইন দ্য মহাভারত? মহাভারতে দণ্ডনীতি কি? কোনটা করলে বলো তো এটার আনসার? শাস্তি, শাস্তি সংক্রান্ত শাস্তি। প্রশাসনিক ব্যবস্থা। একদম, শাস্তি সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থা। এটা 73-এর সি আনসার হবে। আমার একবার মনে হচ্ছিল কি বলতো, এটা মনে হচ্ছিল যে শাসন শৈলী এবং প্রশাসন সংক্রান্ত বিজ্ঞান, একবার আমার মনে হচ্ছিল। তারপর মনে হলো যে না, শাস্তি সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থা। মানে 73-এর সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ পানিশমেন্ট। হ্যাঁ, মহাভারতে দণ্ডনীতি, 73 সি হচ্ছে কারেক্ট আনসার। সেটা পড়াতে পড়াতেই টপিকটা কমপ্লিট হয়নি, পড়ানো বাদ চলে গেছিল। নারদাস কোশ্চেন টু কিং যুধিষ্ঠির রিফ্লেক্টস দ্যাট, করতে পেরেছো 74-এর? ম্যাম বি করেছি হ্যাঁ ম্যাডাম, আন্দাজ। Is the ম্যাম correct বি হবে answer. ম্যাডাম। The বিটাই ruler করেছি। should have, the ruler should have 6 royal qualities and should follow the 8 duties before making allowance. তুমি একটু মনে করো তো, আমি হচ্ছে বৃহস্পতিবার ক্লাস নিয়ে তোমাদের এই নারদাস কোয়েশ্চেন টু কিং যুধিষ্ঠির আমি পড়িয়ে দেবো আরেকবার। ঠিক আছে? রুলারদের কি কি 6টা কোয়ালিটি আছে সব পড়িয়ে দেবো। দ্য রুলার শুড হ্যাভ 6 রয়্যাল কোয়ালিটিস অ্যান্ড শুড ফলো দ্য 8 ডিউটিস বিফোর মেকিং অ্যালায়েন্স। এটা 74-এর বি হচ্ছে কারেক্ট আনসার। ম্যাম শাসন, একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করছি, বলছি ম্যাম এইখানে শাস্তি সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে দণ্ডনীতি মহাভারতে। আর যদি এটা কৌটিল্যের দণ্ডনীতি হতো তাহলে সেক্ষেত্রে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওইটা হতো? কৌটিল্যের দণ্ডনীতি, কৌটিল্য দণ্ডনীতি কি আমি আলাদা করে পড়িয়েছি তোমাদের? একটা দণ্ডনীতি নিয়ে কিছু একটা বলেছিলেন, এই না মুহূর্তে আমার মনে না পড়ছে না। না না না, মহাভারতে পড়িয়েছিলেন? মহাভারতের দণ্ডনীতি পড়িয়েছিলাম, কৌটিল্যের পড়াইনি। মহাভারতে দণ্ডনীতি পড়িয়েছিলাম, মনুসংহিতায় দণ্ডনীতি পড়িয়েছিলাম। হ্যাঁ, ম্যাডাম, কৌটিল্যের দণ্ডনীতি পড়াইনি। হ্যাঁ বলো। কৌটল্যের কৌটল্যের দণ্ডনীতি হলে এটা হতো না ম্যাডাম? হুম, কি? পড়িয়েছিলেন একটা, মানে এই মুহূর্তে আমি মনে করতে পারছি আচ্ছা, না, কিন্তু ইন খুব দা মহাভারত, আমি আবারও বলে ফার্স্ট দিচ্ছি, ইন স্টেজের দা কথা মহাভারত, বলছি একটু আর কি। শোনো আমার কথাটা। ইন দা মহাভারত দণ্ডনীতি রেফার্স টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ পানিশমেন্ট অর দ্য সায়েন্স অফ পানিশমেন্ট। শাস্তির বিজ্ঞান তাকে বলা যেতে পারে। It is the concept that deals with the principles and methods of punishing wrongdoer and maintaining law and order of the society. সোসাইটি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য যারা রং ডুয়ার, যারা ভুল কাজ করছে তাদেরকে শাস্তি প্রদান করার যে সেটাকেই বলা হচ্ছে দণ্ডনীতি।
ঠিক আছে, পরে আবার আলোচনা করবো, নাহলে শেষ হবে না। 74-এর বি হচ্ছে কারেক্ট আনসার। দ্য রুলার শুড হ্যাভ 6 রয়্যাল কোয়ালিটিস অ্যান্ড শুড ফলো দ্য 8 ডিউটিস। এইটা আর একটা ভালো প্রশ্ন। হুম, এটা অনেকে ভুল করে, মানে ভুল করবে, অন্য অর্থে ভুল করবে। সেটা কি আমি বলছি। ওয়েন দ্য অফস্প্রিং, হ্যাঁ, ইনহেরিটস দ্য ফাদার্স নেম, যখন কোনো সন্তান সন্ততি উত্তরাধিকার বলে পিতার নাম অর্জন করে, ক্লিয়ার, পিতার নাম অর্জন করে, সেই পরিবারকে কি বলা হয়? দারুণ প্রশ্ন, ম্যাডাম টু এটা গুড সি হবে, কোয়েশ্চেন। হ্যাঁ, সি হবে, সি হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার। পেট্রিলিনিয়াল, পেট্রিলিনিয়াল সোসাইটি, যেখানে সন্তান সন্ততি উত্তরাধিকার বলে পিতার নাম অর্জন করে। পেট্রিয়ার্কিক্যাল সোসাইটি, যেটা অনেকে ভুল করবে আমি জানি, পেট্রিয়ার্কিক্যাল সোসাইটি হচ্ছে একটা মানে সমাজ ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম যেখানে ম্যানের বেশি পাওয়ার আছে উইমেনের থেকে। মেন হোল্ড পাওয়ার অ্যান্ড অথরিটি ওভার উইমেন অ্যান্ড চিলড্রেন। যার পাওয়ার আছে তাকে বলা হয় পিতৃতান্ত্রিক সমাজ, মানে পেট্রিয়ার্কিক্যাল সোসাইটি। যখন সন্তান সন্ততি উত্তরাধিকার বলে পিতার নাম অর্জন করে, যেটা আমাদের সোসাইটিতেও চলে, তাকে বলা হয় পেট্রিলিনিয়াল সোসাইটি। মনে রাখবে, আমি এই প্রসঙ্গে একটু বলে দিই, যেটা একটু একদম আনকমন বলে, তো আমি বলে দিচ্ছি আনসারটা। দারুণ প্রশ্ন, টু গুড কোয়েশ্চেন। 75, পেট্রিলিনিয়াল রেফার্স টু আ ফ্যামিলি or a social system in which the family name, তার প্রপার্টি, তার সোশ্যাল স্ট্যাটাস, হ্যাঁ, সবকিছু আর পাসড ডাউন ফ্রম ফাদার টু সান, বাবার কাছ থেকে ছেলের কাছে যায়। ইট ইজ আ পেট্রিলিনিয়াল সোসাইটি বা পেট্রিলিনিয়াল সিস্টেম, এটাকেই বলা হয়। দ্য অফস্প্রিং মানে সন্তান সন্ততি, বাবার কাছে বাবার নাম, বাবার সম্পত্তি সবকিছু তারা পায়, তাকে বলা হয় পেট্রিলিনিয়াল তোমার হচ্ছে সিস্টেম। পেট্রিয়ার্কিক্যাল হবে না। পেট্রিয়ার্কিক্যাল হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ, মানে যেখানে মেয়েদের উপরে ছেলেরা কর্তৃত্ব করে, ছেলেরা মানে সমাজের সবকিছু, সেটা হচ্ছে পেট্রিয়ার্কিক্যাল সোসাইটি। আর পেট্রিলিনিয়াল সোসাইটি মানে হচ্ছে যেখানে সন্তান সন্ততি উত্তরাধিকার বলে পিতার নাম অর্জন করে। 75-এর সি হচ্ছে কারেক্ট আনসার। ভুল করে এসছো সবাই, এটা বলো কি করলে এটা। অ্যাকর্ডিং টু কামোক্তকীয় নীতিসার, which is not the upay from which an object can be realized. সামদাম দণ্ডভেদ, এই 4টে তো উপায় অ্যাকর্ডিং টু কৌটিল্য। কৌটিল্যের শিষ্য ছিল কামোন্দকীয়, কামোন্দকীয় নীতিসার যিনি লিখেছেন। হ্যাঁ, তাহলে কোনটা হবে? হ্যাঁ, সিটাই হবে, সাম, গ্রাহ্য নয় বলেছে। হুম। আর সাম দান দণ্ডভেদ, এটা তো 4টে উপায়, সেটা তো কৌটিল্যও তার অর্থশাস্ত্রে বলেছেন। হ্যাঁ ম্যাম, কামোন্দকীয় নীতিসারে এটাই তো, হুম, এটাই কামোন্দকীও স্বীকার করেছে। হ্যাঁ, এটাও তিনিই স্বীকার করেছেন, একই হ্যাঁ স্বীকার করেছেন, কারণ কৌটিল্যের বক্তব্যকেই তিনি রিপ্রেজেন্ট করছেন তার দর্শন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, 76-এর সি হচ্ছে কারেক্ট আনসার, স্বামী। 77, এটা পড়িয়েছি তোমাদের, দ্য 7 এলিমেন্ট অফ স্টেট ক্রাফট অ্যাকর্ডিং টু কৌটিল্য, কোনটা বলে ফেলো? বি। বি ইজ দ্য কারেক্ট আনসার। স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ডমিত্র পড়িয়েছি, কিছুদিন আগেই পড়িয়েছি ইন্ডিয়ান পলিটিক্যাল থটে। দারুণ ভাবে ধরো এইটা পড়িয়েছি, এই পার্টটা। দ্য 7 এলিমেন্ট অফ স্টেট ক্রাফট, স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ডমিত্র, মানে হচ্ছে 77-এর বি হচ্ছে কারেক্ট আনসার। এটা আরো সোজা, কি বলবো। 78, লজিক থেকে দেখিনি তবুও বলছি, দ্য ফিগার অফ আ স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজম ইজ ডিটারমাইন্ড বাই, মানে হেতুপদের হ্যাঁ, অবস্থান এই হেতুপদের সিলোজিজম অবস্থা। হচ্ছে হেতুপদের অবস্থানের দ্বারা কোনো ন্যায়ের সংস্থান নির্ধারিত হয়। ফিগার কার দ্বারা ডিটারমাইন হয়? দ্য পজিশন অফ মিডিল টার্ম ইন বোথ অফ দ্য প্রেমিসেস। 78-এর এ হচ্ছে কারেক্ট আনসার। 78-এর 79, এটা একটা খুবই ভালো প্রশ্ন। Which of the following is a branch of applied ethics that studies the philosophical, social and legal issues arising in medicine and the life science? কি বলবে বলো? চিকিৎসা বায়োএথিক্স। নৈতিকতা, বায়োএথিক্স। চিকিৎসা নৈতিক। ম্যাম, বায়ো, এটা আপনি পড়িয়েছিলেন, বলেছিলেন এটা। সত্যি পড়িয়েছি? হ্যাঁ ম্যাম, ওই যে সব একসাথে ছিল না এথিক্সে, ওখানে আপনি বায়োএথিক্স এটা বলিয়ে দিয়েছিলেন তখন। ইয়েস, ওই, হ্যাঁ। answer is bioethics, not medical ethics. Bioethics is a branch of applied ethics
that studies the philosophical, social, and legal issues arising in medicine and the life science. হ্যাঁ, দ্যাট ইজ কল্ড বায়োএথিক্স। এটা মেডিকেল এথিক্স কিন্তু আনসার হবে না। মেডিকেল এথিক্স ইজ দ্য এথিক্স অফ হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল প্র্যাকটিস, but bioethics is a branch of applied ethics that studies the philosophical, social, and legal issues arising in medicine and the life science. এই জন্য এটা 59 আনসার বি হবে, বায়োএথিক্সই হবে। চলো চলতে এথিক্সের থাক। এই জায়গাগুলো আরেকবার পড়াবেন, আমি এই ক্লাসগুলোয় ছিলাম না। আর একবার আর কি করে পড়াই, এখন ক্লাসগুলো দেখো তোমার কাছে আছে। না ম্যাম, এথিক্সের ক্লাস এগুলো তো মানে থাকবে থাকবে থাকবে, কিছুদিন আগে সবাইকে পড়িয়েছি। মেডিকেল এথিক্স তো পড়াননি। মেডিকেল এথিক্স পড়াইনি তো কি হয়েছে, অন্যান্য এথিক্স এর ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে। তুমি যে গ্রুপে আছো, রিম্পিও সেই গ্রুপে আছে। রিম্পি পড়িয়েছি একটু, মানে হ্যাঁ খানিকটা ম্যাম, আলোচনা করছি। পড়ে ম্যাম আপনি এসছি। যে গত বছর পড়িয়েছিলেন না এথিক্সটা, যখন পড়িয়েছিলেন লাস্টের দিকে তখন এটা আলোচনা করেছিলেন। মনে নেই আমার আর কবে আলোচনা করেছি। ম্যাম ওই যে যদি একটা না হয় ক্লাস আমি পড়িয়ে হয়েছিল, দেবো, চিন্তা নেই। একটা ক্লাস হয়েছিল এথিক্যাল ন্যাচারালিজমের, ওখানে প্রেসক্রিপটিভিজম, ডেসক্রিপটিভিজম ও এগুলো পড়াচ্ছিলেন আচ্ছা তখন আচ্ছা 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 এটা আচ্ছা, আলোচনা তখন করে পড়িয়েছি দিয়েছিলেন। আমি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। ম্যাম, আমি মনে হয় ছিলাম না আচ্ছা, হতে পারে ক্লাসে। হতে পারে হতে পারে। সুইটি দাগ দিয়ে রাখো, কোনটা পড়া হয়নি তোমার, দাগ দিয়ে রাখো। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কন্ট্রাপোজিটিভ অফ সমবিবর্তন, কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন মানে সমবিবর্তন। সমবিবর্তন অফ সাম অথার্স আর নট ইন্টেলিজেন্ট, কোনটা করেছো কি আশি? হবে ম্যাডাম? ডি হ্যাঁ, হবে ম্যাম, ডি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। অল নন ইন্টেলিজেন্ট পার্সনস আর নন অথার্স, ডি হচ্ছে কারেক্ট আনসার। সমবিবর্তন মানে হচ্ছে কোনো একটা প্রপোজিশন, মানে সাম অথার্স আর নট ইন্টেলিজেন্ট, তার বিবর্তন, দেন আবর্তন, দেন বিবর্তন করে এটা হবে অল নন ইন্টেলিজেন্ট পার্সনস আর নন অথার্স। 80 ডি হচ্ছে কারেক্ট আনসার। আহা, 81 নাম্বার বড় জটিল নাকি তোমাদের কাছে 81 নাম্বারটা? একটা দিয়েই মিলিয়ে দেওয়া যায়, এক্সিস্টেন্সিয়াল হ্যাঁ, ফ্যালাসি বুলিয়ান ইন্টারপ্রিটেশন, এটা ওটা দিয়ে কি বিট মিলিয়ে না? দেওয়া যায়। বি 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 হবে। বি। হ্যাঁ বি সাবঅল্টার্ন, হবে। সাবঅল্টার্ন হচ্ছে তোমার স্কোয়ার অফ অপোজিশন, এই দুটো দিয়ে মিলিয়ে দেওয়া যায়, 2 আর 4। হ্যাঁ তার মানে ম্যাম এই দুটো দিয়েই করেছি। দুটো দিয়ে মিলিয়ে দেওয়া যাবে। স্কোয়ার অফ অপোজিশন মানে হচ্ছে এটার কারেক্ট আনসার 81 নাম্বারেরটা, তাহলে হচ্ছে হচ্ছে বি, তাই তো? 1 3 হ্যাঁ 2 হ্যাঁ 4, 1 3 2 হ্যাঁ 4। ম্যাম, বি হবে। হুম, বি হচ্ছে কারেক্ট আনসার। সাবঅল্টারনেশন হচ্ছে তোমার স্কোয়ার অফ অপোজিশনের একটা ভাগ, আর এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি বুলিয়ান ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, নব্য যুক্তি বিজ্ঞানের। 81 বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 82 কি বলেছে? ও, এটা আমি কতবার পড়িয়েছি, আমার এটা প্রশ্নটা দেখে নিত্যকর্ম। হ্যাঁ, নিত্যকর্ম, নিত্যকর্ম। সন্ধ্যা বন্দনা। মানে সন্ধ্যা বন্দনা করলে আমার মনে আছে, এখন অব্দি পড়াতে গিয়ে আমার এটা মনে আছে, যখন পূর্ব মীমাংসা পড়াচ্ছিলাম সেখানে সন্ধ্যা আরতি নিয়ে বলছিলাম যে প্রতিদিন আমরা যে সন্ধ্যা আরতি করি, আমি ভুল বলছি নাকি বলো, কারণ এত কিছু পড়িয়েছি তো ভুলে যেতে পারি। সন্ধ্যা আরতি করলে কোনো পুণ্য অর্জন হয় না, কিন্তু না করলে পাপ হয়, তাই তো? এটা বলেছিল না? হ্যাঁ ম্যাম হ্যাঁ এটা পড়েছিল। হ্যাঁ, এটা পড়েছিলাম, এটা আমার মনে পড়ছে। সন্ধ্যা আরতি করলে কোনো পুণ্য অর্জন হয় না, কিন্তু তুমি যদি না পালন করো তাহলে পাপ হয়, অ্যাকর্ডিং টু পূর্ব মীমাংসা। নিত্যকর্ম, হ্যাঁ, তার মানে ইন হুইচ ক্যাটেগরি অফ দ্য ফলোইং ডাজ দ্য অ্যাক্ট অফ সন্ধ্যা বন্দনা বিলং অ্যাকর্ডিং টু মীমাংসা? এটা হচ্ছে নিত্যকর্ম, ঠিক আছে। তোমাকে এই প্রশ্নটা এরকম ভাবেও দিতে পারতো যে কোন কাজটা করলে পুণ্য অর্জন হয় না কিন্তু না করলে পাপ হয়, সেটা সন্ধ্যা বন্দনা বা সন্ধ্যা আরতি। 82 বি হচ্ছে কারেক্ট আনসার, নিত্যকর্ম। 83 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এথিক্যাল গাইডলাইন, কোনটা নৈতিক নির্দেশনার মধ্যে পড়ে না? হুম, সেটা হচ্ছে 3 নাম্বার সি, মানুষকে প্রধান প্রজাতি রূপে বিবেচনা করা, কনসিডারিং হিউম্যানস অ্যাজ দ্য প্রিডমিনেন্ট স্পিসিস। এটা এথিক্যাল গাইডলাইনের মধ্যে পড়ে না, কিন্তু বাকিগুলো সবই হ্যাঁ এনভায়রনমেন্ট সংক্রান্ত এথিক্যাল গাইডলাইন মধ্যে পড়ে। সমস্ত জীবনের প্রতি শ্রদ্ধার উন্মেষ, প্রকৃতির যন্ত্রণাকে উপলব্ধি করা, পরিবেশগত প্রজ্ঞার সন্ধান করা, এগুলো সবই নৈতিক নির্দেশনার মধ্যে পড়ে। বাট মানুষকে প্রধান প্রজাতি রূপে বিবেচনা করা, কনসিডারিং হিউম্যানস অ্যাজ দ্য প্রিডমিনেন্ট স্পিসিস, এটা কিন্তু তোমার এথিক্যাল গাইডলাইনের মধ্যে পড়ে না। 83 সি হচ্ছে কারেক্ট আনসার, বলে দিয়ে বেরিয়ে গেলাম। এটা করতে পেরেছো কেউ? Which of the following holds true in the occurrence of the fallacy of converse accident? 84 নাম্বার। Wrong application of a general rule to a particular case. Something is wrongly identified as a cause.
Hasty generalization is done on the basis of exceptional cases. Irrelevant conclusion is drawn. আমার কেন যেন মনে হচ্ছে এটা উত্তর হবে সি। Hasty generalization is done on the basis of exceptional cases. 84 নাম্বারের তোমার সি হচ্ছে আমার মনে হচ্ছে কারেক্ট আনসার। তোমরা কিছু কি করতে পেরেছো? সি করেছি। সি হচ্ছে কারেক্ট আনসার আমার মনে হচ্ছে তাই। দাঁড়াও, সি হচ্ছে কারেক্ট আনসার, দেখে নাও। এর জাস্টিফিকেশনটা আমি তোমাদের একটু বাদে পাঠিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? 84 সি কারেক্ট আনসার। বিশেষ কয়েকটি স্থলের বিশেষত্বকে অগ্রাহ্য করে তার ভিত্তিতে দ্রুত সামান্যীকরণ করা, এটাই হচ্ছে। এটা তর্ক হবে? হ্যাঁ, তর্ক হবে ম্যাডাম? কোনটা? না, আমি পরেরটাই যাইনি, আমি আগেরটাই বলছি। 84 সি হচ্ছে কারেক্ট আনসার। এইটা 85 তর্ক হচ্ছে কারেক্ট আনসার। দ্য ইনডাইরেক্ট ওয়ে অফ জাস্টিফাইং আ পার্টিকুলার কনক্লুশন বাই এক্সপোজিং দ্য অ্যাবসার্ডিটি অফ ইটস নেগেশন ইজ নোন অ্যাজ তর্ক। একটি বিশেষ সিদ্ধান্তের অস্বীকৃতির অযৌক্তিকতা প্রতিষ্ঠা করে সেই সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণ করার পরোক্ষ পদ্ধতি তাকে বলা হয় তর্ক। অপোনেন্টের বক্তব্যকে খণ্ডন করে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করা, এটা 85 তর্ক হবে। তোমরা কি করেছো? হ্যাঁ তর্ক ম্যাম, করেছি। তর্ক হবে, তর্কই তর্ক করেছি। হবে, তর্ক হবে। 86 প্লেটো হোল্ডস দ্যাট নলেজ ইজ নট দ্য সেম অ্যাজ ওপিনিয়ন। নলেজ কখনো, জ্ঞান কখনো বিশ্বাসের সমতুল্য হতেই পারে না। তার কারণই হচ্ছে এটা, জ্ঞানই কেবলমাত্র সত্য হতে পারে, জ্ঞান সার্বিক এবং বিষয়গত ধারণা নিয়ে গঠিত। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বি হবে? হ্যাঁ অবশ্যই, বিশ্বাস সত্য নয়, জ্ঞানকেই তিনি সত্য বলেছেন। জ্ঞান কখনো সত্য মিথ্যা হতে পারে না। সেটা যদি প্রকৃত নলেজ হয়, নলেজ কখনো ফলস হয় না, নলেজ কখনো মিথ্যা হতে পারে না। হ্যাঁ, কেবলমাত্র জ্ঞানই হচ্ছে কিন্তু সত্য, কারণ জ্ঞান হচ্ছে সার্বিক এবং বিষয়গত ধারণা নিয়ে গঠিত। 86 ডি হচ্ছে কারেক্ট আনসার। 87 এটা খুব ভালো প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাকর্ডিং টু কান্ট? কিছুদিন বাদে পড়াবো, যারা কান্ট আমার কাছে পড়োনি। কান্টে তোমরা একদম পণ্ডিত তৈরি হয়ে যাবে কান্ট পড়ার পর। ম্যাডাম হ্যাঁ, 87 ডিটটা হবে? 87 ডিটটা কারেক্ট আনসার। নোমেনা সম্পর্কে জ্ঞান লাভ করা অসম্ভব। যে বিষয় সম্পর্কে আমরা জ্ঞানের উপাদানই সংগ্রহ করতে পারি না, সেই বিষয় সম্পর্কে জ্ঞান কি করে হতে পারে? ফেনোমেনা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি, কিন্তু নোমেনা, হ্যাঁ, বা অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি না, কারণ অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে কোনো উপাদান, হ্যাঁ, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কখনো পাই না। এই জন্য নলেজ অফ নোমেনা ইজ ইম্পসিবল টু হ্যাভ, তাকে জ্ঞান অর্জন করা যায় না। কিন্তু হ্যাঁ, কান্ট অবশ্যই বলেছেন যে নোমেনাল ওয়ার্ল্ড আছে, অতীন্দ্রিয় জগৎ আছে, সেটা আমাদের বিশ্বাসের বিষয়বস্তু হিসাবে আছে, সেটা কোনোদিনই জ্ঞানের বিষয়বস্তুতে পর্যবসিতই হতে পারে না। এই জন্য 87 ডি হচ্ছে কারেক্ট আনসার। নোমেনার জ্ঞান লাভ করা অসম্ভব। ম্যাডাম ওটাই তো বলেছে, আননোন অ্যান্ড আননোয়েবল বলেছে ম্যাডাম। হ্যাঁ, নমিনাল ওয়ার্ল্ড আর আননোন অ্যান্ড আননোয়েবল, তাকে জানতেই পারবে না তুমি কখনো। তার কারণটাও জেনে নাও, তার কারণটা হচ্ছে এটা, ফেনোমেনাল ওয়ার্ল্ড সম্পর্কে তুমি জানতে পারো, কারণ জ্ঞান লাভ করার জন্য অভিজ্ঞতাও যেমন প্রয়োজন হয়, বুদ্ধি প্রয়োজন হয়। অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কি করি? জ্ঞানের উপাদান সংগ্রহ করি বাহ্য জগৎ থেকে, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে। কিন্তু যে বিষয় সম্পর্কে তুমি জ্ঞানের উপাদানই সংগ্রহ করতে পারো না, তাহলে সেই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান হবে কি করে? ঠিক আছে? তো এই জন্য তিনি বলেছেন নোমেনাল ওয়ার্ল্ড সম্পর্কে কোনোদিনই আমাদের জ্ঞান লাভ করা সম্ভব না। নোমেনা, তবুও আমরা বিশ্বাস করি নোমেনা আছে, এবং সেটা আমাদের বিলিভ বা এটা আমাদের বিশ্বাসের বিষয়বস্তু হিসাবে আছে। 87 ডি হচ্ছে কারেক্ট আনসার। নলেজ অফ নোমেনা ইজ ইম্পসিবল টু হ্যাভ। এটা ভুল করেছে হয়তো অনেকে। হ্যাঁ, অনেকে করতে পারো এটা, যে নোমেনার জ্ঞান বৌদ্ধিক সজ্ঞার মাধ্যমে পাওয়া যেতে পারে, এটা অনেকে করতে পারো। হ্যাঁ, নোমেনার জ্ঞান ফেনোমেনার মাধ্যমে পাওয়া যেতে পারে না, নোমেনার জ্ঞান কোনোদিন হওয়া সম্ভবই নয়, এটাই তিনি বলেছেন। 87 ডি হচ্ছে কারেক্ট আনসার। 88 হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যানালিটিক স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু কান্ট? কোনটা করেছো? সি। এটা হচ্ছে ম্যাডাম, সি সিটটা হবে। হবে? সি করেছি। সি সি কিলোগ্রাম কন্টেন্স থাউজেন্ডস গ্রামস, এটা অ্যানালিটিক প্রপোজিশন। উদ্দেশ্যকে ভাঙলে বিধেয়র ধারণা পাওয়া যায়, বিধেয় নতুন কোনো তথ্য সংগ্রহিত করে না। এ কিলোগ্রাম কন্টেন্স থাউজেন্ডস গ্রাম। 88 সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এটা আগের দিন পড়াতে গিয়েও, ধরো আমার শরীর খারাপের কারণবশত যেটা পড়ানো বলে হলো না। দিয়েছেন ওইটাই শুধু এসছে, কি? যে মানে কনসাসনেস কে ভাগ করা যায়, শুধু এইটুকু বলেছিলেন, সেখান থেকে এই উত্তরটা করা ঠিক গেছে। ঠিক 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 বলেছো সুইটি, শুধু এইটুকু বলেছিলাম, ক্লাসটা নিতেই পারিনি।
শুধু না এটা না, বলেছিলাম যে এখানেই থেমে পরের দিন, গিয়েছিলাম। হ্যাঁ পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, কি আলোচনা করব? কেসি ভট্টাচার্যার থিওরিটিক গ্রেড অফ কনসাসনেস আলোচনা করব। এইটুকু বলে ছেড়ে দিয়েছিলাম ধরো সেটার ক্লাসটা। থেকে আমি উত্তরটা করতে পেরেছি ম্যাম। এটার থেকে এটা চলে এসছে ধরো। কেসি ভট্টাচার্য, হুইচ ফিলোসফার অফ দ্য ফলোইং এক্সপ্লোরস দ্য নোশন অফ থিওরিটিক গ্রেডস অফ কনসাসনেস? নেক্সট দিন আমরা এটাই পড়বো। উত্তর কিন্তু কেসি ভট্টাচার্য। আমার প্রশ্নটা দেখেই এটা মনে হলো, প্রশ্নটা বলেছিলাম কথাটা কিন্তু পড়ানোই হয়নি। কেসি ভট্টাচার্য পড়াতে পড়াতে থেমে গেছি আমি ধরো। 89 এর এ হচ্ছে কারেক্ট আনসার। 90, which of the following statements is not true about Spinoza's notion of substance? Spinoza, ম্যাডাম 89টা একটু বলুন, ম্যাডাম 89টা। কেসি ভট্টাচার্য, এ এ এ চেতনা তাত্ত্বিক ম্যাডাম। আচ্ছা, রাধাকৃষ্ণন, রাধাকৃষ্ণ অরবিন্দ যে চেতনার যে বিভিন্ন স্তরগুলো করেছিল। এটা আলাদা, সেটা এটা না। ও থিওরিটিক গ্রেডস এটা অফ শুনুন। কনসাসনেস, থিওরিটিক গ্রেডস অফ কনসাসনেস কেসি ভট্টাচার্য করেছেন। ও কেসি ভট্টাচার্য অরবিন্দ যে, করেছেন। অরবিন্দ যে না, চেতনার ওটা আলাদা, ভাগগুলো ওটা আলাদা, করেছিল। ওটা আলাদা, আচ্ছা ওটা একদম আচ্ছা আলাদা। আচ্ছা আচ্ছা এটা কেসি ভট্টাচার্য। আচ্ছা। একদম বিকেলালের হুম, বই থেকে প্রশ্ন তুলে দিয়েছেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। 89 এ হচ্ছে কারেক্ট আনসার। 90, স্পিনোজার দর্শনের সাবস্টেন্স সংক্রান্ত বিষয়ে কোনটা সত্য নয়? হ্যাঁ, এটা হবে হচ্ছে তোমার ডি। করেছো? হুম, হ্যাঁ ম্যাম। only হ্যাঁ one and ম্যাম। two are not true. Substance is 90টা, finite. 90 ডি হবে। হ্যাঁ ডি হবে। There are two substances, এই দুটো not true. Spinoza's notion of substance, 90, D, D is the correct answer. Only 1 and 2 are not true, 90। 91, সিমোদা বুভয়া উত্তর হবে। One is not born but rather becomes a woman. This statement has been made by সিমোদা বুভয়া। 91, 91 D is the correct answer. করেছো? হ্যাঁ ম্যাম, এই প্রশ্নটা খুব আসে, প্রত্যেকবারই দেয় এই প্রশ্নটা, দেখি। সিমোদা বুভয়া থেকে প্রশ্ন আসে দেখবে মোটামুটি ভাবে মানে দেয়। এই লাইনটা দিয়েই খুব আসে, এই লাইনটাই তুলে দেয় ওনার এই বক্তব্যটা। আচ্ছা, একজন নারী হয়ে জন্মায় না, নারী হয়ে ওঠে। সিমোদা বুভয়ার বক্তব্য এটা। সত্যি অনেকবার প্রশ্ন, আমার সময় আমি পড়েছিলাম এটা। এইটা বলো 92, হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু উইথ রিগার্ড টু পতঞ্জলি যোগা? সি গডকে তিনি কি হবে, ভূত হবে ম্যাডাম? হিসাবেই ধরেছেন। সি। পতঞ্জলি যোগা অ্যাডমিনিস্ট্রি প্রমাণাস, একদম। হ্যাঁ, প্রত্যক্ষ অনুমানার শব্দ। পতঞ্জলি যোগা অ্যাডভোকেটস মনিজম, এইটা হবে না? হ্যাঁ, ঠিকটা হবে। ডুয়ালিস্টিক তো, একদম একদম ডুয়ালিটি স্বীকার করে। একদম একদম সাংখ্যর তত্ত্বকেই যোগ দর্শনে স্বীকার করা হয়েছে। ডুয়ালিস্টিক থিওরিকেই যোগ দর্শনে স্বীকার করা হয়েছে। পতঞ্জলি যোগা অ্যাডমিট চিত্তবৃত্তি নিরোধ অ্যাস যোগা, আমরা জানি ডি নম্বরে সত্য। যেটা সত্য নয় সেটা হচ্ছে পতঞ্জলি যোগা অ্যাডভোকেটস মনিজম। 92 সি হচ্ছে কারেক্ট আনসার। মাধব ফিলোসফি 93 নাম্বার। 93 বলছে চুজ দ্য স্টেটমেন্ট ইন দ্য কনটেক্সট অফ মাধব ফিলোসফি। হ্যাঁ, সাজুজ্য represents the highest level of bliss attainable by the liberated soul. God creates Prakriti. Some souls are eternally liberated. God is the efficient cause of the world. 93 এর কোনটা আনসার করেছো? আমার মনে হয় এইটা আনসার হবে। এ এ করেছি এটা। হ্যাঁ, সাজুজ্য সাজুজ্য তো represents the, হয়। সাজুজ্য ম্যাম আপনি, বলো। ম্যাম, হুম ম্যাম আপনি দুটো মুক্তি বলেছিলেন না, সাজুজ্য আর সারূপ্য। হুম তো ওইটা সারূপ্যটাই তো হাইয়েস্ট ছিল, তো সাজুজ্য হুম এটা তো হবে না। সাজুজ্যটা হবে না, হুম। সাজুজ্য হ্যাঁ, represents the highest level না, এটা পড়িয়েছিলাম না আমি? হ্যাঁ ম্যাম, এটা পড়িয়েছিলেন। আচ্ছা, সাজুজ্য represents the highest level of bliss attainable by the liberated soul, এটা হবে না। 93 এ হচ্ছে কারেক্ট আনসার, ফল স্টেটমেন্ট। 94, কোন গ্রন্থটি বসুবন্ধু রচিত? অভিধম্ম পিটক, বিশুদ্ধি মার্গ, মিলিন্দ পানহ আর অভিধম্ম কোষ। ম্যাম ডি, অভিধম্ম কোষ। একদম। 94 ডি হচ্ছে কারেক্ট আনসার, অভিধম্ম কোষ। অভিধম্ম কোষ। একদম, অন্য অভিধর্ম কোষ। একটু বলে দেবেন, হ্যাঁ, পিটকটা আর বিশুদ্ধিমগ্গ ওগুলো কার কোনটা? দাঁড়াও দাঁড়াও বলে দিচ্ছি কোনটা কার। হুম, অভিধম্ম পিটক তুমি জানো? অভিধম্ম পিটক হচ্ছে কালেকশন অফ বুদ্ধিস্ট স্ক্রিপচার্স, অভিধম্ম পিটক। ঠিক আছে, অভিধম্ম পিটক হচ্ছে কালেকশন অফ, তোমায় তো বলে দিলাম বুদ্ধিস্ট স্ক্রিপচার্স।
তারপর বিশুদ্ধি মার্গ ইজ আ বুদ্ধিস্ট টেক্সট কম্পোজড বাই, হ্যাঁ, আহ, বুদ্ধা ঘোষ। বিশুদ্ধি মার্গ, এটা ইট ইজ আ বুদ্ধিস্ট টেক্সট। এটা একটা, চারটেই বুদ্ধিস্ট টেক্সট। অভিধম্ম পিটক ইজ আ কালেকশন অফ বুদ্ধিস্ট স্ক্রিপচার্স। বিশুদ্ধি মার্গ ইজ আ বুদ্ধিস্ট টেক্সট কম্পোজড বাই, হ্যাঁ, বুদ্ধা ঘোষা। বুদ্ধা ঘোষা বিশুদ্ধি মার্গ। মিলিন্দ পানহ, এটাও একটা বুদ্ধিস্ট টেক্সট, যেটা লিখেছেন হচ্ছে বুদ্ধিস্ট মঙ্ক নাগাসেন। আর অভিধম্ম কোষ হচ্ছে বসুবন্ধু। লিখলে? সুইটি লিখেছো? হ্যাঁ ম্যাম। হুম, থাক। 94 ডি হচ্ছে কারেক্ট আনসার। 95 কি করলে? দ্য সাংখ্য যোগা ফিলোসফি হোল্ডস দ্যাট মাইন্ড ইজ অল পারভার্ডিং। দে বিলিভ দ্যাট পুরুষা ইজ পিওর কনসাসনেস। এটা তো ঠিক, পুরুষ ডি ইজ হবে পিওর ম্যাডাম, কনসাসনেস। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এ ইজ ফলস, আর ইজ ট্রু। ডি হবে। বি? হ্যাঁ, কেন? কোথায় বললো ওরা সাংখ্যযোগ মাইন্ড ইজ অল পারভার্ডিং? মন হলো সর্বব্যাপী, আর তারা বিশ্বাস করেন যে পুরুষ হচ্ছে শুদ্ধ চৈতন্য, তাই তো? মন হচ্ছে সর্বব্যাপী, এ- এটা সাংখ্য যোগা ফিলোসফি বলেছে? উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, বাকিরা কি আমার করেছে? মনে হচ্ছে। বি করেছি। কোথায় বললো যে বি। সাংখ্য যোগা বললো যে মাইন্ড ইজ অল পারভার্ডিং? মনকে মন স্বীকার সর- করতে পারবাডিং কিনা সেটা আমি অতটা না, জানি না। কোনো জায়গায় আলোচনা করেনি। তারা প্রকৃতি পরিণামবাদে মনকে তারা স্বীকার করেছে, একটা ইন্দ্রিয় হিসেবে তারা মনকে স্বীকার করেছে। প্রকৃতি, মহৎ বুদ্ধি, অহংকার, হ্যাঁ, তারপরে একাদশ ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, এই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মনকে স্বীকার করেছে। কোথাও তো এটা তারা বলেনি মাইন্ড ইজ অল পারভার্ডিং। কোথায় আলোচনা করেছে তারা এটা? আমার তো মনে হচ্ছে এটার আনসার ডি হবে, এ ইজ ফলস, আর ইজ ট্রু। আর ইজ তো ট্রুই তো, পুরুষ ইজ হ্যাঁ, কনসাসনেস তো ট্রুই। আমার মনে হচ্ছে এই হ্যাঁ, কোথাও আলোচনা করেনি মাইন্ড ইজ অল পারভার্ডিং। মন সর্বব্যাপী কোথাও আমি দেখিনি আলোচনা। আমার মনে হচ্ছে 95 ডি ইজ দ্য কারেক্ট আনসার। 96, এটা তো তোমরা জানো, এ। আমি ভবিষ্যৎ হ্যাঁ, থেকেও এ পড়েছি। হবে। বৈশ্য? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম, ইন বৈশা বেদান্ত, নয়। প্রশ্নটা দেখি। ইন হ্যাঁ বেদান্ত আত্মা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়েকিং স্টেট অফ জিবা ইজ নোন অ্যাজ, হ্যাঁ, বৈশ্য। হ্যাঁ, আরেকবার দেখি। জাগ্রত অবস্থায় বৈশ্য, স্বপ্ন অবস্থা হচ্ছে তৈজস, আর হ্যাঁ, 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 তারপরটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, প্রাজ্ঞ, এটাই। হ্যাঁ, 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 আর বৈশ্য। লাস্টেরটা হচ্ছে যে তুরীয় অবস্থাটা, ঠিক ঠিক ঠিক, অমার্ত। বৈশ্য 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 বৈশ্য। হ্যাঁ, তৈজস হচ্ছে ড্রিম স্টেটের সঙ্গে, ঠিক আছে, হয়ে গেছে বৈশ্য। 96 এ হচ্ছে কারেক্ট আনসার, বৈশ্য। 97, হুইচ অফ দ্য ফলোইং জার্নালিস্টিক স্ট্যান্ডার্ড অ্যান্ড এথিক্স এমফাসাইজেস? এটাও তোমাদের পড়াতে হবে, কত কিছু পড়াতে হবে বলো তো। ম্যাম এটা জার্নালিস্টের অ্যাকুরেসি হবে? অ্যাকিউরেসি হবে। ম্যাম প্রেজেন্ট। 97 বি হচ্ছে কারেক্ট আনসার, অ্যাকিউরেসি, যথার্থতা। যথার্থতা হবে, অ্যাকিউরেসি হবে। 97 বি কারেক্ট আনসার, অ্যাকিউরেসি। 98, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অর আর দ্য স্টান্স অফ লিবারাল ফেমিনিস্ট? লিবারাল ফেমিনিস্টদের কোনটা হচ্ছে স্টান্ট? কোনটা করেছো? সি হবে। হ্যাঁ, সিটাই করেছি। Only 1 and 2 are true. Principal objective of the feminist movement is to gain equal rights for women as well as men. হ্যাঁ, পুরুষদের সঙ্গে নারীদের সম অধিকার অর্জন আর আধুনিক সমাজের শোধন প্রয়োজন। হ্যাঁ, আহ, হ্যাঁ, এটা হবে 98 সি হচ্ছে কারেক্ট আনসার। অনলি 1 and 2 আর ট্রু, এটাই হবে উত্তর 98। 99, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট কার্ল মার্কস ফিলোসফি? কার্ল মার্কসের দর্শনে কোনটা ঠিক নয়? এইটা, তিনি মনে করেন কার্ল মার্কসের রচনায় বিচ্ছিন্নতা ধারণা একটি পুনরাবৃত্ত বৈশিষ্ট্য। তারপর হচ্ছে বিচ্ছিন্নতা ধারণা দেখায় যে একজন শ্রমিক যত শ্রম সৃজন করে সে ততই নিজেকে অবমূল্যায়িত করে।
বিচ্ছিন্নতার ধারণা দেখায় যে শ্রমিকের শ্রম এবং উৎপাদন তার পুঁজিবাদী সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে, এবং তিনি মনে করেন সমাজে কোনো বিচ্ছিন্নতা নেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটার আনসার বি হবে। উত্তরটা একটু জটিল আছে। আই থিঙ্ক সো এটার আনসার তিনি মনে করেন সমাজে কোনো বিচ্ছিন্নতা নেই। হি হেল্ড দ্যাট দেয়ার ইজ নো অ্যালিনিয়েশন ইন সোসাইটি। সমাজে কোনো বিচ্ছিন্নতা নেই, এটা কার্ল মার্কসের দর্শনে সত্য নয়। এটা ভুল, এটাই 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 ভুল, কার্ল মার্কসের দর্শনে সত্য নয়। 99 বি হচ্ছে কারেক্ট আনসার। বাকিগুলো দেখো, বাকিগুলো দেখলেই তুমি এটা বের করে নিতে পারবে। হ্যাঁ, বাকিগুলো তো ছিল ম্যাডাম হুম কার্ল মার্কসের দর্শনে। হুম, এই জন্য বললাম বাকিগুলো দেখলেই তুমি এটা বের করে নিতে পারবে। 99 বি হচ্ছে কারেক্ট আনসার। 100, যাক বাবা, অ্যাট লাস্ট। নাসেন্ট সোসাইটিস কে লিখেছেন? রুশো। উত্তরটা করতে পেরেছো? হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার্স ইউজড দ্য এক্সপ্রেশন নাসেন্ট সোসাইটিস? কে এই অভিব্যক্তিটি ব্যবহার করেছেন? রুশো ব্যবহার করেছেন। আন্দাজে করেছি, রুশো। আন্দাজে করেছো? রুশো। দাঁড়াও, আর একবার চেক করে নি। নাসেন্ট সোসাইটিস। হ্যাঁ, রুশো। রুশোর আইডিয়া, দ্য টার্ম নাসেন্ট সোসাইটিস হ্যাজ মানে মাল্টিপল মিনিং আছে তার, এর মানে, বাট এটার আইডিয়াটা হচ্ছে তোমার রুশোরই। ইন দ্য 1755, হ্যাঁ, ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থে রুশো এটাকে নাসেন্ট সোসাইটিসকে তিনি মানে ব্যাখ্যা করেছেন। মানে, ম্যাডাম, ম্যাম হ্যাঁ, একজন একজন। ম্যাডাম 98টা একটু বলুন না। 98, দাঁড়া বলি। হ্যাঁ, 98 এক হচ্ছে দুই 1 আর তিন 2 হবে। এক আর দুই হবে, তিনটা বাদ গেল কেন একটু বলে দিন না 3টা ম্যাডাম। হবে না। বৈপ্লবিক উপায়ের কথা বলেনি তারা। তারা এটা বলেছে পুরুষের সঙ্গে নারীর সম অধিকার অর্জন আর আধুনিক সমাজের শোধন প্রয়োজন। কিন্তু আধুনিক সমাজের পরিবর্তনের জন্য বৈপ্লবিক উপায় অবলম্বন করতে হবে, এটা কিন্তু তারা বলেননি। ও, ঠিক এটা আছে কিন্তু আমি ম্যাডাম। দেখিনি। ঠিক আছে, only 1 and 2 are true। মানে লিবারাল ফেমিনিস্ট ডু নট অ্যাডভোকেট ফর দ্য ট্রান্সফরমেশন অফ মডার্ন সোসাইটিস থ্রু দ্য রেভলিউশনারি মিনস। মানে সমাজের শোধন করার জন্য যে কোনো বৈপ্লবিক উপায়ই অবলম্বন করতে হবে, এটা তারা বলেননি। এই জন্য 98 সি মানে হচ্ছে অনলি 1 and 2 আর ট্রু, এটা আনসার হবে। তাহলে এটা হলো 99-এরটা হলো হচ্ছে 2, মানে বিটা হচ্ছে কারেক্ট আনসার। আর 100টা হচ্ছে রুশো ইজ দ্য কারেক্ট আনসার। ম্যাম, নাসেন্ট এই সোসাইটি। নাসেন্ট কথাটা মানেটা কি? নাসেন্ট সোসাইটিস, এটা মানে হচ্ছে, আমি বলছি, ইন হিজ ওয়ার্ক, হ্যাঁ, ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, মানে অসাম্য নিয়ে তার যে বক্তব্য, সমাজের অসাম্য নিয়ে রুশোর যে গ্রন্থ ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, এই গ্রন্থে রুশো প্রথম এই শব্দটাকে ডেসক্রাইব করছেন নাসেন্ট সোসাইটিস। হ্যাঁ, মানে তিনি বলছেন যে নাসেন্ট সোসাইটিস অ্যাজ দ্য রেজাল্ট অফ হিউম্যান লিভিং টুগেদার ইন ফ্যামিলিজ অ্যান্ড নেইবারহুড। হি বিলিভ দ্যাট হিজ ডেভেলপমেন্ট লেড টু দ্য ইমার্জেন্স অফ নেগেটিভ প্যাশন লাইক জেলাসি অ্যান্ড প্রাইড, হুইচ ইন টার্ন ফস্টার্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। বলছে মানুষ ফ্যামিলি এবং নেবারহুডের মধ্যে বাস করে, মানে ফ্যামিলি নিয়ে বাস করে, এবং নেবারহুড মানে প্রতিবেশী নিয়ে মানুষ বাস করে, প্রতিবেশীর মধ্যে থেকে বা পরিবারের মধ্যে থেকে মানুষ বাস করে, এবং এটাই ধীরে ধীরে কোনো একটা মানুষের মধ্যে জেলাসি এবং প্রাইড তৈরি করে। হ্যাঁ, প্রাইডের ফর্ম তৈরি করে, এবং সেটাই অ্যাট লাস্ট সোশ্যাল ইনইকুয়ালিটি বা সামাজিক অসাম্যের জন্ম দেয়। হি বিলিভ দ্যাট দিস ডেভেলপমেন্ট, বলছে এই যে মানুষ লিভ মানে বসবাস করে তার ফ্যামিলির সঙ্গে, তার নেবারহুডের সঙ্গে যে বসবাস করে, এটাই মানুষের মধ্যে একটা জেলাসি বা প্রাইডের ফিলিং দেয়, যেটা অ্যাট লাস্ট ফস্টার করছে সোশ্যাল ইনইকুয়ালিটিকে, তার দ্বারাই সামাজিক অসাম্য তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে রুশোর ম্যাডাম, আইডিয়া। হ্যাঁ, বলো। ম্যাডাম 38, 38 আর 39, 40 এর তিনটে একটু বলে দিন না। পরে বলছি, দাঁড়াও, এটাকে আলোচনা করে নি। বলো, বুঝলে? রিম্পি, বুঝলে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারলাম। এটাকেই তিনি নাসেন্ট সোসাইটিস বলছে। বলছে আমাদের এই যে সোসাইটি, হ্যাঁ, মানে অসাম্য যুক্ত, এই অসাম্যের অরিজিনটা কি?
হ্যাঁ, এই জন্য তিনি এই গ্রন্থে 1755-এ ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, এই গ্রন্থে, হ্যাঁ, তিনি কিন্তু এই নাসেন্ট সোসাইটিসকে ডিসক্রাইব করেছেন। আমাদের সোসাইটিস হচ্ছে নাসেন্ট সোসাইটিস, মানে যেখানে হিউম্যান লিভিং টুগেদার ইন ফ্যামিলিজ অ্যান্ড নেইবারহুড, মানুষ ফ্যামিলির মধ্যে থাকে, পরিবারের মধ্যে থাকে, প্রতিবেশীর সাথে সঙ্ঘবদ্ধভাবে থাকে। এর দ্বারা মানুষের মধ্যে জেলাসি অ্যান্ড প্রাইডের ফিলিং আসে। হ্যাঁ, একটা নেগেটিভ প্যাশন বিল্ড আপ হয় মানুষের মধ্যে, এবং সেই নেগেটিভ প্যাশনটাই মানুষকে ফস্টার করে সামাজিক অসাম্যের জন্য। এটাই নাসেন্ট সোসাইটিজ এর কনসেপ্ট। হ্যাঁ, বলো তাহলে, কনসেপ্ট ক্লিয়ার? অনেক অনেক আলোচনা হলো, আমিও টায়ার্ড হয়ে গেলাম। এবার কে কি বললো? রোমা বললো। রোমা কি বললে হ্যাঁ বলো। ম্যাডাম, 38, 39, 40, এই তিনটে একটু বলে দিন না, আগের দিন ক্লাসে আমি শুনিনি। এখন তো আমি মনে নেই। দাঁড়াও। 38, 39, 40, 38, এটা আমি কালকে বলেছিলাম। 38-এরটার উত্তর বলেছিলাম সি, এইচ টু আর ইজ ফলস। 38-এর উত্তর বলেছিলাম সি। The proposition the present king of France's world is meaningful, আর the proposition the present king of France's world is truth functional compound, এটা বলেছিলাম এইচ টু আর ইজ ফলস। মানে ম্যাডাম, 38। ওই সত্যাপেক্ষক হুম, সত্যাপেক্ষক যৌগিক বচন এটা হলো না, মানে এর অংশ নেই বলে, যে বচনের সত্যমূল্য অংশগুলো, এটা যে এটা যৌগিক আলাদা করে বচনের। বোঝাতে হবে, এটা নিয়ে একটা দীর্ঘায়িত ক্লাস হতে পারে ধরো। ও আচ্ছা আচ্ছা। এটা একটা দীর্ঘায়িত ক্লাস হতে পারে, এখন আপাতত লিখে রাখো। 38-এর সি হচ্ছে আমি বলেছি কারেক্ট আনসার। হ্যাঁ, 39-এর এ বলেছি কারেক্ট আনসার। 39-এর উইটগেনস্টাইনের প্রশ্নটা, এটা এ কারেক্ট আনসার বলেছি। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর 40-এরটা বলেছি গিলবার্ট ফ্রাইলের, 40-এরটা বলেছি ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোথ এ হ্যাঁ। অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। হুম। গিলবার্ট ফ্রাইলের ক্যাটেগরি মিস্টেক। দিতে হবে তাহলে, 40-এর ডি ম্যাডাম। হ্যাঁ, 40-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। হুম। মোটামুটি ভাবে আমরা শেষ করলাম, লজিকে দু একটা বাকি থেকে গেল। হ্যাঁ, সেটা তো কালকে আলোচনা করে নেবো। কটা ঠিক হলো তোমাদের? এত তো মেলালে, এত কিছু করলে, কটা ঠিক হলো? মোটামুটি 50 to 60% কি ঠিক হয়ে গেছে? কি মনে হচ্ছে বলো একটু, এবার তোমরা বলো। 50-60%। রিম্পি, কটা ঠিক হলো? ম্যাম গুণিনি এবারটা, মানে মনে হয় টোটাল 9টা ভুল হয়েছে আমার। আরো আছে মনে হয়, ভুল হয়েছে কয়েকটা। টোটাল 9টা? মানে 100টার মধ্যে 9টা ভুল হয়েছে? হ্যাঁ ম্যাম, তাহলে কতগুলো তো তো তুমি কোয়ালিফাই জানাগুলো করে যাবে। করে এসছি। তাহলে তো তুমি কোয়ালিফাই করে যাবে। ম্যাম হবে, কোয়ালিফাই করতে পারবো কি জানি কি টোটাল হবে। 100টার মধ্যে 9টা ভুল করেছো? না ম্যাম, আরো হবে মনে হয়, আরো বেশি ভুল আছে, হোক না, গুনিনি আরো এখনো। 10টা ভুল হোক, কি অসুবিধা আছে? আরো 10টা ভুল হোক। ম্যাডাম, ফার্স্ট পেপারে তাহলে কত পেতে হবে? ফার্স্ট পেপারে 30টা ঠিক করতে হবে। মানে 60 নাম্বার? কালকেই ফার্স্ট পেপার নিয়ে আলোচনা হয়ে যাবে, চাপ নিচ্ছ কেন? ম্যাম, কেউ যদি ফার্স্ট পেপারে কিছু না পায়, ধরুন হবে না, তুমি কোনোদিন সেকেন্ড কোয়ালিফাই পেপারে করতে একটা পারবে ডি না। পেয়েছে, হয় এমন না, হয় হয় না, ম্যাম? হয় না, হয় না। এগুলো অনেক মনে হয়, কিন্তু এগুলো কিছু হয় না। ফার্স্ট তার মানে পেপারে ফার্স্ট মিনিমাম। পেপারে 30 30 তুলতেই হবে ম্যাম, মানে হ্যাঁ, এরকম কিছু? 30 তুলতে হবে না, ফার্স্ট পেপারে মানে 30টা ঠিক 30টা করতে প্রশ্ন হবে। ঠিক করতে হবে? হ্যাঁ, তুমি ম্যাম যদি এ ফার্স্ট পেপারে 30টা সালে ঠিক করো, আর সেকেন্ড পেপারে গিয়ে যদি 80টা ঠিক করে ফেলো, তুমি কোয়ালিফাই করে যাবে। ম্যাম 21 সালে আমার একবার সেট হয়ে গেছিল। তোমার? তারপর, হ্যাঁ, কিন্তু ভালো তো। তারপর পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, মানে কিন্তু ওই এখন তো পড়াশোনার সাথে পুরোপুরি যুক্ত হয়ে গেছো। আছি, কিন্তু এখন আর সেই পড়াটা পড়তে পারি না। আপনি যে পড়ান সেটার উপরেই সবকিছু, মানে নিজে যে আর পড়া সেটা 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 দিয়েও তো যথেষ্ট ভালো উত্তর করে এসছো বলে আমার মনে হয়। কিন্তু এত বেশি চাপ স্যাটিসফাইড। সামলেও যে তুমি করছো, এটাও তো অনেক বড় ব্যাপার সুইটি। এই চাপ কিন্তু সামলে তুমি করতে আলটিমেটলি পারে তো না। ঠিকঠাক করতে হবে, সেটা হচ্ছে বড় ব্যাপার। নিজেই বুঝতে পারবে যে কোন জায়গাটা ঠিকঠাক করতে হবে, নিজেই বুঝতে পারবে। অনেক জানা জিনিস ভুলে গেছি। এখন অনেক লজিক আছে, দিলে আমি করতে পারবো না। আগে মানে চোখ দিয়ে দেখলে উত্তর বলে দিতাম। ঠিক। আর এখন সেই জায়গাটা এমন হয়ে গেছে যে আমাকে কষে বলতে হচ্ছে, সেখানে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, ফর্মুলা ভুলে গেছি। এরকম মানে কেমন একটা হয়ে গেছে। আর আগের সেই ব্যাপারগুলো, এইখান থেকে আমি পিছিয়ে গেছি এখন, তো ওভারঅলে তাই পেছাওনি জন্য। পেছাওনি, হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে। চিন্তা করো না, সব হয়ে যাবে। অনেকটা দূর এগিয়েছো, আরো হবে। বাকিদেরও বলছি যে তোমরা ভালো করে পড়ো, যথেষ্ট সুন্দর প্রশ্ন ছিল।
খুব ডিফিকাল্টও আমি বলতে পারবো না, আবার খুব সহজও বলতে পারবো না। কিছু কোয়েশ্চেন ম্যাডাম, খুব সহজ ছিল, স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম এই 6 নম্বর কোশ্চেনটা একটু বলে দিন না। লাইবনিজের মতে মনার্ককে কে বা কি ধ্বংস করতে পারে? আমি এটা বলেছিলাম ওই, মিরাকেল। ও অনেকে উত্তর বলেছিল গড। ম্যাডাম, গড কি করে হবে? ম্যাডাম, মনার্ক তো গবাক্ষহীন বা ছিদ্রবিহীন। ঈশ্বর কি করে মনার্কের ভেতর প্রবেশ করে মনার্ককে ধ্বংস করতে পারে? এটা হতে পারে না তো। তাই তো উত্তরটা অনেকে এরকমই। আমি এটাই বললাম তো, অনেকে গড বলেছিল, আমি বলেছি মিরাকেল। আমি বলেছি হুম। মিরাকেল। এর বাইরে তো কোনো আনসার ম্যাডাম হতে পারে না। শক্তি হবে না কেন? ম্যাডাম শক্তি হবে না না, কেন? শক্তি হবে না। শক্তিটা মনারের বৈশিষ্ট্য, আত্মসক্রিয়তা। হ্যাঁ, এটা মনারের বৈশিষ্ট্য। এক্সটার্নাল ফোর্স মনারকে কিছু করতে পারে না। মনার যেহেতু গবাক্ষহীন, এক্সটার্নাল ফোর্স এসে মনারকে কিছু করতে পারে না। হ্যাঁ, বাইরে থেকে কোনো কিছু মনারকে কিছু করতে পারে না। মিরাকেল এটা আনসার হতে পারে, আমার মনে হয়েছে তাই। মিরাকেল ইজ দ্য কারেক্ট আনসার। জানি না তোমাদের পর্ষদ কি দেবে, সিএসসি কি দেবে আনসার। হ্যাঁ, এটা তো আমার জানা নেই। এটা আমি বললাম মিরাকেল হতে পারে, ভুলও হতে পারি আমি। আমি কখনো এটা দাবি ম্যাম করতে পারবো এটা না যে মনে আমি হয় বলেছিলেন আপনি, মিরাকেল মানে আলোচনা করতে আমার করতে মনে মনে নেই। হয়। মানে এখন একটু মনে পড়ছে, লাইবনিজ যখন আলোচনা করেছিলেন একমাত্র একটু মিরাকেল। একটু লাইবনিজের বইটা খুলে দেখে নাও না। লাইবনিজের হ্যাঁ, বই তো ওটা যেখান থেকে দেখবো। পড়িয়েছি, হ্যাঁ। একবার চেক করে দেখে নিও। পুরো দুষ্টুমি করছো। ঠিক আছে ম্যাম, তাহলে। সুইটি, সুইটি মাইক্রোফোনটা অফ করো, সুইটি মাইক্রোফোনটা অফ করো। মন বা নাউজের কথাটা আপনি কি বলেছিলেন, যে মন বা নাউজ কে স্বীকার করছেন, অ্যানাক্সাগোরাস বলেছিলেন? অ্যানাক্সিগোরাস, হ্যাঁ অবশ্যই অ্যানাক্সিগোরাস। পড়িয়েছি, দেখো অ্যানাক্সিগোরাসের ক্লাসের মধ্যে আছে ওটা। ওটা অ্যানাক্সিগোরাসই বলেছেন, আর কেউ বলেনি। কোনো আর কোনো এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার বলেননি। শুধু অ্যানাক্সিগোরাসেরই বক্তব্য এটা। মন বা নাউসের কথা তিনিই বলেছেন। আশা করি এই দুটো ক্লাস থেকে, গতকাল আর আজকের ক্লাস থেকে, তোমাদের হেল্প হলো। আগামীকাল আমরা পেপার 1 নিয়ে বসবো, একটু আলোচনা করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পেপার 1-এ অনেক রিসার্চ মেথোডোলজির উপরে প্রশ্ন এসেছিল। এইবার আমরা রিসার্চ মেথোডোলজির উপরে ফোকাস করব। হ্যাঁ, পেপার ওয়ানে আমরা রিসার্চ মেথোডোলজির উপরে ফোকাস করবো, আর পেপার 2-তে আমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিটা শেষ করব। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও। এই ক্লাসটা ইউটিউবে আজকে থাকবে, আজকেরটাও থাকবে, গতকালেরটাও থাকবে। গতকালের ক্লাসে একটু এডিটিং সংক্রান্ত সমস্যা আছে বলে আমি দিতে পারিনি। আজকের ক্লাসটা এখনই আপলোড করে দিচ্ছি, আর গতকালের ক্লাসটা আজকে রাতে বা কালকে সকালে আমি আপলোড করছি। ঠিক আছে, এইটুকুই তোমাদের বলার ছিল। আহ তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।